হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আমরা এর আগের দিন যেটা শিখছিলাম সেটা কি শিখছিলাম? ক্লাস 11-এর একটা প্রোজ, যেটার নাম কি দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ। এবার এটার কিন্তু পার্ট 1 আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমরা এতটা পড়ে নিয়েছি, ঠিক আছে? এবার যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে দেখো, এখানে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেখান থেকে দেখতে পারো। আর না হলে এটারই কমেন্ট সেকশনে যাও, কমেন্টে দেখো একটা প্লেলিস্ট বানানো আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ বলে, সেখানে কিন্তু আগের ভিডিওটাও দেখতে পাবে, ঠিক আছে? তাহলে এতটা হয়ে গেছে, এবার আমরা এর পরের পার্টটা পড়ি, ঠিক আছে? তাহলে দেখি কি বলছে। ইট উড হ্যাভ বিন অল টুগেদার। প্রথমত একটা কনসেপ্ট আমাদের জানা উচিত, সেটা হচ্ছে কি উড প্লাস হ্যাভ। মাথায় রাখবা, উড কি মে, মাইট, ক্যান, কুড এইসব কি মোডাল ভার্ব। জানি এটা আমরা কি মোডাল ভার্ব। বা ছাড়ো, যখন দেখবা যে উড আর তারপরে যদি থাকে হ্যাভ, মানে কোনো কিছু হতে পারতো, ঠিক আছে? এর মানে কি হতে পারতো। তাহলে এখানে কি হলো? ইট উড হ্যাভ বিন। তাহলে কি এটা বি মানে হওয়া, বি মানে কি হওয়া। তাহলে এটা হতে পারতো অল টুগেদার, মানে সব মিলিয়ে। অল টুগেদার মানে কি সব মিলিয়ে। এটা হতে পারতো সব মিলিয়ে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি মানানসই, আর ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে অমানানসই বা অসামঞ্জস্যপূর্ণ। তাহলে এটা হতে পারতো সব মিলিয়ে একেবারে অসামঞ্জস্যপূর্ণ। কিসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ? উইথ দ্য স্বামীস আইডিয়া। এখানে দেখো স্বামীর এস বড় হাতের, কারণ কি আমরা জানি প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হয়। কিসের সঙ্গে? তো স্বামীর যে আইডিয়া বা ধারণা। এবার কিসের ধারণা? স্বামীর যে স্বাধীনতার ধারণা, ঠিক আছে? তাহলে মানে কি হলো? এটা হতে পারতো সব মিলিয়ে একেবারে অমানানসই স্বামীজির স্বাধীনতার ধারণার সঙ্গে। কি বলছে? যেটা টু হ্যাভ শট। শট মানে কি চাওয়া। যেটা সে চাইতো কি করতে? ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া। যেটা সে চাইতো চাপিয়ে দিতে হিজ ওন কনসেপশন, তার যে ওন মানে নিজস্ব, কনসেপশন মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তার যে নিজস্ব যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা সে চাপিয়ে দিতে চাইতো অন আ ডিসাইপল, একটি ডিসাইপল মানে হচ্ছে শিষ্য, তার একটি শিষ্যর উপর। তার মানে কি বলছে যে স্বামীজির যে স্বাধীনতার যে ধারণা আছে, সেই স্বাধীনতার ধারণার সঙ্গে এটা একেবারেই মানানসই হবে না যদি সে কি করে ছাত্রের উপরে, তার কোনো শিষ্যের উপরে তার নিজস্ব যে মতামত সেটাকে সে চাপিয়ে দেয়। তার মানে কি এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, মিনিংটা ডাইরেক্ট না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনো। এখানে মানেটা বলতে চাইছে যে স্বামীজি যে নিজের ধ্যান ধারণা সেটা কোনো শিষ্যের উপরে চাপিয়ে দিবে, এটা কিন্তু তার যে আহ, মতামত, মানে এটা তার মতে একেবারেই ভুল। সে এটা কখনোই করে না। তার হিসাবে প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে, মানে স্বামীজির যে স্বাধীনতার ধারণা, সেই স্বাধীনতার ধারণা অনুসারে কোনো শিষ্যর উপরে নিজের ধারণাকে চাপিয়ে দেওয়াটা যাবে না। বাট কিন্তু এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, বলছে এভরিথিং মানে সব কিছু, যেগুলো কি আমার অতীত জীবনের সঙ্গে জড়িত, অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, যখন আমি কি ছিলাম? একজন শিক্ষাবিদ ছিলাম। এডুকেশনিস্ট মানে কি শিক্ষাবিদ। হ্যাড কন্ট্রিবিউটেড, যেটা কি হয়েছে? যেটা সাহায্য করেছে। কন্ট্রিবিউট মানে কি সাহায্য করা। টু ইমপ্রেস, ইমপ্রেস মানে হচ্ছে আহ, কি বলবো, কাউকে পছন্দ করানো। যেটা আমাকে কি করেছে? ভালো লাগিয়ে দিয়েছে। অন মি, আমাকে ভালো লাগিয়ে দিয়েছে। নাও এখন, দ্য নেসেসিটি প্রয়োজনীয়তা, অফ টেকিং অন। টেক অন মানে কি আহ, গ্রহণ করা। টেক অন মানে গ্রহণ করা। গ্রহণ করার যে প্রয়োজনীয়তা, কি গ্রহণ করার প্রয়োজনীয়তা? অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস,
ভারতীয় চেতনা। তাহলে কি বলছে? কিন্তু যা কিছু আমার অতীত জীবনে আমি শিক্ষাবিদ হিসাবে করেছিলাম, সেই সমস্ত জিনিসগুলোই আমাকে এই জিনিসটা বুঝতে সাহায্য করেছে যে এখন ভারতীয় চেতনাকে গ্রহণ করাটা কতটা প্রয়োজনীয়। এবং দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটি মানে হচ্ছে কমপ্লেক্সিটি বা জটিলতা, কিন্তু সরি, এবং ব্যক্তিগত যে জটিলতা, অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে জড়িত, যেটা জড়িত কিসের সঙ্গে? জড়িত হচ্ছে দ্য মেমোরি, স্মৃতির সঙ্গে। কিসের স্মৃতি? অফ দ্য পিলগ্রিমেজ, বলছে ভ্রমণ। কোথায়কার ভ্রমণ? অমরনাথের ভ্রমণ। বলছে ব্যক্তিগত যে জটিলতাটা আছে, যেটা অমরনাথের যাত্রার সঙ্গে, যাত্রার স্মৃতির সঙ্গে জড়িত, সেটাই ছিল কি? ওয়াজ এ উইটনেস, যেটা একটা প্রমাণ ছিল, নট টু বি ফরগটেন, যেটা কখনোই ভুলা সম্ভব নয়, টু দ্য স্ট্রং প্লেস, খুব জোরভাবে, যেটি ভারতীয় সিস্টেম অফ ওয়ার্শিপ, যেটা ভারতীয় পূজার যে পদ্ধতি, হেল তুলে ধরেছিল, দ্যাট কনসিয়াসনেস, সেই চেতনাকে। তাহলে কি বলছে? যে এবং ব্যক্তিগত যে জটিলতাগুলো ছিল অমরনাথের যাত্রার স্মৃতির সঙ্গে জড়িত, সেই সমস্ত জিনিসগুলোই একটা প্রমাণ যে কখনো আহ, সেই জিনিসগুলোকে ভোলা যাবে না, যেগুলো ভারতীয় পূজার যে পদ্ধতি, সেই পদ্ধতি যেটা চেতনার সঙ্গে, মানে চেতনাতে আহ, অবস্থিত, সেই চেতনাকে কখনো ভোলা যাবে না। আই সেট মাই সেলফ, সেট মানে প্রস্তুত করা, সেট মানে কি? প্রস্তুত করা। আমি নিজেকে প্রস্তুত করলাম, দেয়ার ফর, সেই জন্য, টু এন্টার মানে প্রবেশ করার জন্য। কিসে প্রবেশ করার জন্য? ইনটু কালী ওয়ার্শিপ, কালী পূজাতে প্রবেশ করার জন্য। তাই জন্য আমি কি করলাম? মানে যেহেতু আমি অতীত জীবনে কি ছিলাম? একজন শিক্ষাবিদ ছিলাম। তাহলে কোশ্চেন আসতে পারে যে মার্গারেট নোবেল তার পাস্ট লাইফে কিসের কাজ করতো? তাহলে একজন এডুকেশনালিস্ট ছিল। আর যার ফলে সে যখন পিলগ্রিমেজ করতে গেছিল অমরনাথে, এখান থেকে বুঝতে পেরেছে যে সেটা কি খুবই জড়িত, খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় যে কনসিয়াসনেসটা গ্রহণ করা আর ভারতীয় যে পূজার পদ্ধতিটা গ্রহণ করা, সেটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। এই কারণে সে কি করলো, নিজেকে প্রস্তুত করলো যে সে কি করবে? কালী পূজাটা শুরু করবে, কালী পূজায় প্রস্তুত করবে। এবার আমি এর আগে অনেকবার বলেছি হয়তো যে এন্টার, এন্টার হচ্ছে কি? ভার্ব। এবার এন্টারের সঙ্গে যদি আমি ইনটু দিই, এন্টার ইনটু কিন্তু হয় না। ধরে নাও, যদি বলবো যে হি এন্টার এন্টার্ড ইনটু দা রুম, তার মানে কি? সে ঘরে প্রবেশ করলো। এবার এখানে সে ঘরে প্রবেশ করলো কি না, এখানে ইনটুটা হবে না। বুঝতে পেরেছি? কিন্তু এবার এই সেম জায়গাতে যদি আমি একটু চেঞ্জ করি, এন্টার ইনটু দা কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন, মানে কথাবার্তা চলছিল, সেই কথাবার্তাতে কি করলো? প্রবেশ করলো। এবার এখানে কিন্তু ইনটু হবে। বুঝতে পারলাম? মানে মাথায় রাখবো, তাহলে এন্টারের সঙ্গে ইনটু হয় না। কখন হয় না? যদি কোনো ঘর এর মধ্যে প্রবেশ করা বোঝায়, ঠিক আছে? কিন্তু যদি কোনো কথাবার্তা বা কোনো বিমূর্ত জিনিসের মধ্যে, মানে যে সমস্ত জিনিসকে আমরা দেখা যায় না, সেই সমস্ত জিনিসে যদি আমরা প্রবেশ করি, তাহলে সেখানে কিন্তু ইনটু অবশ্যই হবে। এবার ইনটু না দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। বুঝতে পারলাম? ঠিক তেমন ভাবে দেখো, তাহলে কি করলো? আমি নিজেকে প্রস্তুত করলাম কিসের জন্য? এই কারণেই, টু এন্টার, এই দেখো এন্টার করব, কিসে এন্টার করব? কালী পূজাতে। কালী পূজাটা কি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কোনো ঘর বাড়ি তো না, সেই জন্য এখানে ইনটু দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? সেই জন্য আমি কালী পূজার জন্য নিজেকে, কালী পূজায় মানে কালী পূজাতে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করলাম। অ্যাজ, যেমন ভাবে, ওয়ান মানে একজন, উড সেট নিজেকে প্রস্তুত করবে হয়তো,
নিজেকে প্রস্তুত করবে কিসের জন্য? টু লার্ন, শিখার জন্য। লার্ন মানে শিখা। এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ভাষা শেখার জন্য। তার মানে কি, আমি নিজেকে প্রস্তুত করলাম কালী পূজার জন্য। কিভাবে প্রস্তুত করলাম? ঠিক তেমন ভাবে, যেমন ভাবে কেউ নতুন ভাষা শিখতে গেলে নিজেকে প্রস্তুত করে। অর, অথবা টেক বার্থ, জন্মগ্রহণ করে। ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে। ডেলিবারেটলি মানে কি ইচ্ছাকৃতভাবে, বা কি করে ইচ্ছাকৃতভাবে জন্মগ্রহণ করে। পারহ্যাপস, হয়তো। ইন আ নিউ রেস, অন্য একটা জাতিতে। রেস মানে জাতি, ঠিক আছে? তাহলে নিউ মানে নতুন জাতিতে। তাহলে এই লাইনটার একটু মানেটা দেখো, হচ্ছে জন্মগ্রহণ করবে ইচ্ছা অনুসারে। কিসে? হয়তো এমন একটা জাতি যেটা সে আগে ছিল না, মানে নতুন কোন একটা জাতিতে। ধরো প্রথমত কেউ ছিল কি, আহ ছাগল, ঠিক আছে? প্রথমে তাহলে কি ছিল? ছাগল। এবার ছাগল থেকে মারা গেল। এবার মারা গিয়ে ওর কাছে অপশন দেওয়া হলো যে তুমি মানুষ হবা, বা এরপরে তুমি গরু হবা, ছাগল হবা, মানুষ হবা, না কি হবা? তো ওই বললো যে আমি এবার মানুষ হব, ঠিক আছে? কি বললো? মানুষ হব। তাহলে যখন জন্ম হলো, পুনর্জন্মতে সে কি করলো? ছাগল থেকে মানুষ হলো। এবার কথা হচ্ছে কোনটা, যে এই জিনিসটা কি নিজের হাতে আছে? সাধারণভাবে তো নিজের হাতে নাই। কিন্তু যদি নিজের হাতে থাকে, তাহলে সেই ছাগলটা যে মানুষের মধ্যে নিজের ইচ্ছায় বা ডেলিভারিটলি যে জন্ম নিল, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। রেস মানে কি জাতি, মানে ছাগল জাতি ছিল, তারপরে মানব জাতিতে প্রবেশ করলো। বুঝতে পারলাম? টু দিস ফ্যাক্ট, এই সত্যটা, এই সত্য অনুসারে, আই ও, আমি কৃতজ্ঞ। ইট, আমি এটির প্রতি কৃতজ্ঞ যে আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড। এবল টু মানে সক্ষম, আমি ছিলাম সক্ষম। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, আমি এই জিনিসটা বুঝতে সক্ষম ছিলাম যে অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ, যতটা আমি আমার মাস্টার অর্থাৎ গুরুর জীবন থেকে শিখেছি। অ্যান্ড থট, এবং গুরুর চিন্তা থেকে শিখেছি। তাহলে কি হলো? এই সত্যটা স্বীকার করতেই হবে যে আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। কারণ আমি তারই যে, আমার এখানে তার মানে কার? নিবেদিতা বলছে যে তার গুরু অর্থাৎ স্বামীজির যে জীবন এবং স্বামীজির যে চিন্তাধারা, সেখান থেকে সে এই জিনিসগুলো বুঝার ক্ষমতা অর্জন করেছে। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ, মানে ধাপের পর ধাপ। গ্লিমসেস আফটার গ্লিমস, অর্থাৎ কি বলবো, ঝলকের পর ঝলক। কি বলছে? আই বিগান, আমি শুরু করেছিলাম। টু কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে কি বুঝতে পারা। আমি মানে ধাপের পর ধাপ, এবং কি বলবো, আভাসের পর আভাস বা ঝলকের পর ঝলক, আমি শুরু করেছিলাম বুঝতে। এ লিটিল, অল্প অল্প। এবার আমি এ লিটিল হয়তো আগেও বলেছি, মাথায় রাখবে, যদি শুধু লিটিল থাকে তার মানে কিছু নেই, ঠিক আছে? তার মানে কিছু নেই। কিন্তু যদি থাকে এ লিটিল, এর মানে আহ অল্প। এর মানে কি অল্প। তাহলে যদি শুধু লিটল থাকে কি না, তাহলে এটা নেগেটিভ সেন্সে আসে। কিন্তু যদি এ লিটল থাকে তার মানে অল্পটুকু আছে। তাহলে কি, আমি শুরু করেছিলাম বুঝতে কতটা? এ লিটল মানে অল্প অল্প। অ্যান্ড ইন ম্যাটার্স অফ রিলিজিয়ান, কিন্তু ধর্মীয়, ম্যাটার মানে ব্যাপারে, এবং ধর্মীয় ব্যাপারে, হি ওয়াজ সে ছিল, উইদাউট নোয়িং ইট অজান্তেই, সে ছিল কি অজান্তেই, এ বর্ন এডুকেটর। এডুকেটর মানে কি শিক্ষক। সে তার অজান্তেই কি ছিল? আহ, সে তার অজান্তেই ছিল একজন জন্মগতভাবে, বর্ন মানে কি জন্ম থেকেই, শিক্ষক। তাহলে এখানে কি বলছে? এখানে নিবেদিতা বলছে যে স্বামীজি নিজেও জানে না যে সে জন্ম থেকেই কি একজন শিক্ষক। এবার সে কেমন শিক্ষক? সে ধর্মীয় ব্যাপারের শিক্ষক। তাহলে স্বামীজি হচ্ছে ধর্মীয় ব্যাপারের শিক্ষক। খুব জন্ম থেকেই যে শিক্ষাটা, মানে শিক্ষকতার যে ট্যালেন্ট সে পেয়েছে, কিন্তু এই জিনিসটা কিন্তু সে নিজেও জানে না। কে বলছে? সিস্টার নিবেদিতা বলছে।
তারপরে দেখো কি বলছে, হি নেভার চেক আ স্ট্রাগলিং থট। সে কখনো যে দ্বন্দ্বে পড়ে থাকা যে চিন্তাগুলো থাকে সেগুলোকে সে কখনোই খুঁটিয়ে দেখে না, চেক করে না। বিং উইথ হিম, তার সঙ্গে থেকে, বিং মানে থাকা, উইথ হিম তার সঙ্গে থেকে, ওয়ান ডে একদিন, হোয়েন যখন, অ্যান ইমেজ অফ কালী, একটা কালীর একটা কি ছবি বা চিত্র, ওয়াস ব্রট আনা হয়েছিল, ব্রট মানে ব্রিং থেকে এসছে, ব্রিং মানে আনা, ব্রট মানে আনা হয়েছিল, ইন ভিতরে আনা হয়েছিল, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং নোটিসিং মানে লক্ষ্য করে কিছু আহ চলমান, পাসিং মানে কি চলমান, মানে যেটা 1 সেকেন্ডের জন্য আছে আর কিছুক্ষণ পরে আর থাকবে না, তাহলে কি কিছু চলমান এক্সপ্রেশন মানে মুখের ভঙ্গি, কিছু চলমান মুখের ভঙ্গি দেখে, নোটিস করে বা লক্ষ্য করে, আই সাডেনলি আমি হঠাৎ করে বললাম, তাহলে এখানে আই মানে কে, আই মানে হচ্ছে নিবেদিতা, স্বামীজিকে বলল, কখন বলেছিল, যখন একটা কালীর ছবি আনা হয়েছিল তখন। কি বললো দেখো, ইনভার্টেড কমার মধ্যে বলছে, পারহ্যাপস হয়তো, স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, কালী হচ্ছে শিবের একটি কি বলবো দৃষ্টি, দৃষ্টি বা তারই একটা প্রতিচ্ছবি, তাহলে ভিশন মানে কি প্রতিচ্ছবি বলতে পারি। তাহলে হয়তো স্বামীজি, কালী শিবেরই একটা প্রতিচ্ছবি, ইজ সি, তাই নয় কি, হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো, ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য, ওয়েল ওয়েল ঠিক ঠিক, এক্সপ্রেস মানে প্রকাশ করা, এক্সপ্রেস মানে প্রকাশ করা বা বোঝানো, বলছে প্রকাশ করো এটিকে ইন ইওর ওন ওয়ে, তোমার নিজের মানে পদ্ধতিতে, তোমার নিজের পথ দিয়ে বা নিজের মতন করে, তাহলে এটাকে তুমি তোমার নিজের মতন করে বলো, বুঝাও। তাহলে যখন নিবেদিতা স্বামীজিকে বলল, আহ, কয়েকটা দৃষ্টি মানে মুখের এক্সপ্রেশন লক্ষ্য করে যে মনে হয় শিবের যেটা প্রতিছবি সেটাই আসলে কালী, তাহলে কালীটাই হচ্ছে শিব, শিবটাই হচ্ছে কালী, এই জিনিসটা যেটা বললো, তখন স্বামীজি উত্তর কি দিচ্ছে, স্বামীজি কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দিল যে হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু এটাকে তুমি তুমি নিজের মতন করে বুঝাও। এবার কি বলছে, হি সেইড, সে বলল, জেন্টলি, ভদ্রভাবে, জেন্টলি মানে ভদ্রভাবে, এক্সপ্রেস ইট ইন ইওর ওন ওয়ে, এটিকে তোমার নিজের মতন করে বুঝাও বা প্রকাশ করো। অ্যানাদার ডে, আরেক দিন, অ্যানাদার মানে আর এক, ডে মানে দিন, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, উইথ মি আমার সাথে, টু ভিজিট, বলছে ঘুরতে, কোথায় ঘুরতে, সরি ভিজিট মানে হচ্ছে দেখা করতে, ভিজিট মানে কি বললাম, ভিজিট মানে হচ্ছে দেখা করতে, তাহলে আরেকদিন সে যাচ্ছিল আমার সঙ্গে দেখা করতে, দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর, তাহলে আরেকদিন সে যাচ্ছিল বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে, তাহলে এখানে বৃদ্ধ দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে, কেউ কি বলতে পারবে যে দেবেন্দ্রনাথ ঠাকুরটা আসলে কে, এটা কি দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ফাদার, মানে কি বাবা, কার বাবা, ফাদার অফ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বাবার নাম কি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি করব, আরেকদিন যখন স্বামীজি আহ, এলিজাবেথের সঙ্গে যাচ্ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে, ইন সেক্লুশন, এবার মাথায় রাখবা, যখন দুটা কমা দেওয়া থাকে কি না, দেখো দুটা কমা আছে দু সাইডে, এবার কমার ভিতরে যে পার্টটা লেখা হয়েছে, মানে এই পুরো পার্টটা, এটা হচ্ছে তার আগে যে বলা হলো যার সম্বন্ধে, তার সম্বন্ধেই বলবে, মনে থাকবে। তাহলে এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বলছে, যে কি করতো, যে বাস করতো সেক্লুশন, মানে একা একা, একাকিত্ব ভাবে, সেক্লুশন মানে কি একাকিত্ব ভাবে, অফ হিজ হোম, তার বাড়িতে, কোথায়কার বাড়িতে, জোড়াসাঁকোর বাড়িতে। তাহলে কি বলছে, একদিন আহ, স্বামীজির সাথে যাচ্ছিল এলিজাবেথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে জোড়াসাঁকোতে, তার বাড়িতে, যেখানে সে একা একা বাস করছিল, সেক্লুশন মানে কি একা একা থাকা। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আমাদের যাত্রা শুরু হওয়ার আগেই, হি কোয়েশ্চেন মি, সে আমাকে প্রশ্ন করলো, অ্যাবাউট আ ডেথ সিন,
মৃত্যুর সিনের সম্বন্ধে বা মৃত্যুর শয্যা সম্বন্ধে, অ্যাট হুইচ যেটিতে আই হ্যাড বিন প্রেজেন্ট যেটিতে আমি উপস্থিত ছিলাম, দ্য নাইট বিফোর আগের আগের রাতে। তাহলে আমরা যখন যাচ্ছিলাম দেখা করতে, সেখানে যাত্রা শুরু করার আগেই সে আমাকে একটা প্রশ্ন করলো। কিসের ব্যাপারে তাহলে স্বামীজি এলিজাবেথকে প্রশ্ন করলো? স্বামীজি এলিজাবেথকে প্রশ্ন করলো যে একটা মৃত্যুর সম্বন্ধে, একটা মৃত্যুর ঘটনা সম্বন্ধে। যেটা কি হয়েছিল? যেটা তার আগের রাতে এলিজাবেথ উপস্থিত ছিল যে মৃত্যুকালে। মানে তার আগের রাতে এলিজাবেথ একটা মৃত্যু দেখেছিল। সেই মৃত্যু সম্বন্ধে তার পরের দিন স্বামীজি জিজ্ঞেস করলো যখন সে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। আই টোল্ড হিম আমি তাকে বললাম ইগারলি উৎসাহের সঙ্গে, অফ দ্য সাডেন রিয়েলাইজেশন। সাডেন মানে হঠাৎ, রিয়েলাইজেশন মানে যেটা বুঝতে পারলাম। রিয়েলাইজেশন মানে কি? বুঝতে পারা। তাহলে আমি তাকে উৎসাহের সঙ্গে হঠাৎ যে জিনিসটা আমি বুঝতে পারলাম সেই জিনিসটাই বললাম। কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে দ্যাট হ্যাড কাম টু মি যেটা আমার মাথায় এসেছিল। তাহলে যে আমি তাকে উৎসাহের সঙ্গে বললাম যে হঠাৎ যে বুঝতে পারা জিনিসটা আমার মাথায় এসেছিল, সেই জিনিসটাকে আমি উৎসাহের সঙ্গে তাকে বললাম। কি বললাম? দ্যাট রিলিজিয়ানস বলছে যে ধর্ম ওয়্যার অনলি ল্যাঙ্গুয়েজেস যে ধর্ম হচ্ছে কি শুধু এক ধরনের ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক এবং আমাদেরকে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, কথা বলতে হবে টু আ ম্যান একটা মানুষের সঙ্গে, ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ তার যে নিজস্ব যে ভাষা সেই নিজস্ব ভাষাতে আমাদেরকে সেই মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাহলে যদি বলি যে এই দ্যাট থেকে যে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যে কথাটা আছে, এই টু লাইন যেটা আছে, এটা তাহলে কে বলছে? স্বামীজি যখন জিজ্ঞেস করলো তখন কিন্তু এটা বললো মার্গারেট নোবেল বললো। ঠিক আছে, তাহলে কে বললো এটা? মার্গারেট নোবেল। এবার মার্গারেট নোবেলের মতে তাহলে কি? মার্গারেট নোবেলের মতে রিলিজিয়ান হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে রিলিজিয়ানই হচ্ছে কি? একটা ভাষা। ধর্মই হচ্ছে কি? একটা ভাষা। এবার কি বলছে? যখন বললো কথাটা, এটা শুনে কি হলো? হিজ মানে তার মানে কি? স্বামীজির হোল মানে পুরো, ফেস মানে চেহারাটা, লাইটেড আপ উজ্জ্বলিত হয়ে গেল বা আলোকিত হয়ে গেল বা মানে আনন্দে ভরে গেল। অ্যাট দ্য থট এই ভাবনাই, থট মানে ভাবনা। আর তারপর কি বলছে? আবার ইনভার্টেড কমা, ইয়েস হ্যাঁ, হি এক্সক্লেমড সে উৎসাহের সঙ্গে বলল। এক্সক্লেম মানে কি? উৎসাহের সঙ্গে বলা। তাহলে এখানে হি মানে কে? স্বামীজি যখন কথাটা শুনলো তখন স্বামীজি নিজেই উৎসাহের সঙ্গে বলছে। কি বলছে? হ্যাঁ। আর কি বলছে? এবং রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান রামকৃষ্ণ পরমহংসই ছিল একমাত্র মানুষ হু টট দ্যাট যে এই জিনিসটার শিক্ষা দিয়েছিল। টট মানে শেখানো। তার মানে কি? ল্যাঙ্গুয়েজ আর যে রিলিজিয়ান দুটাই যে সেম, ভাষা আর ধর্ম যে সেম, এই জিনিসটা একমাত্র ব্যক্তি যে শিখিয়েছিল সেটা কে তাহলে? সেটা হচ্ছে রামকৃষ্ণ। আর রামকৃষ্ণটা কে? রামকৃষ্ণ হচ্ছে কি? গুরু। কার গুরু? গুরু হচ্ছে স্বামীজির। তাহলে স্বামীজি বলছে তার গুরুর সম্বন্ধে, রামকৃষ্ণর সম্বন্ধে, যে সেই ছিল একমাত্র মানুষ যে এই জিনিসটা শিখিয়েছিল। কোন জিনিসটা? যে ভাষাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর প্রত্যেকটা মানুষের সঙ্গে তার নিজস্ব ভাষাতেই কথা বলা উচিত। হি ওয়াজ দ্য অনলি ম্যান সে ছিল সে একমাত্র মানুষ হু যে এভার হ্যাড দ্য কারেজ যার কখনো, এভার মানে কখনো, কারেজ মানে সাহস ছিল, টু সে এটা বলার, যে উই মাস্ট স্পিক আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে, টু অল ম্যান সব মানুষের সঙ্গে, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজেস তাদের নিজস্ব ভাষাতে। তাহলে একমাত্র মানুষ যে সাহস করে বলেছিল যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার নিজস্ব ভাষায় কথা বলো, সেই মানুষটা কে? সেই মানুষটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এবার এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে এখানে কিন্তু আসলে ভাষার কথা বলছে না, এখানে আসলে ধর্মের কথা বলেছে। কি বলেছিল? রামকৃষ্ণ বলেছিল যে যত মত তত পথ। কি বলেছিল? যত মত তত পথ। এখানে মত মানে কি? প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা মত। যে কোনো মতকে তুমি গ্রহণ করে নাও আর সেই মতেই তুমি চলতে থাকো, তুমি
একটা পথ পেয়ে যাবে। কোথায় পথ পেয়ে যাবে? ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার একটা পথ পেয়ে যাবে। এটা কে বলেছিল? এটা বলেছিল হচ্ছে রামকৃষ্ণ পরমহংস, তাই না? তো ওটাই বলছে যে একমাত্র রামকৃষ্ণই ছিল যে সাহস করেছিল প্রত্যেকের নিজস্ব ভাষায় বা নিজস্ব ধর্মকে পালন করা উচিত। কিন্তু আর কিন্তু সবাই কেউ এটা বলেনি, সবাই নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলেছে। কিন্তু রামকৃষ্ণ নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলেনি, সব ধর্মকেই শ্রেষ্ঠ বলেছে। বুঝতে পারলাম? এবার দেখো কি বলছে, ইয়েট তা সত্ত্বেও দেয়ার কেম এ ডে, একটা সময় এসেছিল, মাথায় রাখবা ইংলিশে যদি সাবজেক্টের জায়গাতে কি হয়, দেয়ার হয়, সাবজেক্ট জায়গাতে কি হয়, দেয়ার হয়, তখন দেয়ারের কিন্তু মানে বাংলাতে আসে না। যেমন যেমন দেখো, দেয়ার ওয়াজ এ কিং, মানে কি একটি রাজা ছিল। কিন্তু দেয়ার কি আমি বললাম? দেয়ার কিন্তু আমি বললাম না। ঠিক আছে, তার মানে এখানেও দেয়ারের মানে আসবে না। ইয়েট মানে তা সত্ত্বেও একটা দিন এসেছিল যখন হি ফাউন্ড ইট নেসেসারি, তার এটা মনে হয়েছিল খুব প্রয়োজনীয়, টু লে ডাউন, বলছে তুলে ধরা, লে ডাউন মানে কি তুলে ধরা, উইথ আনমিস্টেকেবল, মিস্টেক মানে ভুল করা, আনমিস্টেক মানে ভুল না করা, ক্লিয়ারনেস ভুল না করার মতন স্পষ্টভাবে, হিজ ওন পজিশন তার যে নিজস্ব যে অবস্থানটা, ইন ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, বলছে মা বা মায়ের পূজার যে ব্যাপার, সেই ব্যাপারে তার যে পজিশন বা তার যে অবস্থান, সেই অবস্থানটাকে সে খুব ক্লিয়ার ভাবে, যেটাতে যাতে কোনো ভুল না হয় সেইভাবে তুলে ধরাটা একদিন খুব প্রয়োজনীয় বলে মনে করেছিলেন। এখানে হি মানে কে তাহলে? এখানে হি মানে হচ্ছে স্বামীজি। মানে সাধারণত কি স্বামীজি বলে না এইভাবে, কিন্তু একটা সময় এসেছিল যখন সে বলেছিল সবাইকে বুঝিয়ে, মানে স্পষ্ট ভাবে সবাইকে বুঝিয়ে বলাটা তার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল, এবং বুঝিয়েছিল যে তার কি মায়ের পূজার সম্বন্ধে তার কি ধারণা, তার কোন অবস্থায়। বুঝতে পারলাম? তারপরে কি বলছে, আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার, আমি লেকচার দিতে যাচ্ছিলাম বা বক্তৃতা দিতে যাচ্ছিলাম, অ্যাট কালীঘাট, কালীঘাটে। এবার দেখো এখানে একটা জিনিস, অ্যাবাউট টু, যেটা অ্যাবাউট টু মানে কি সেটা জানা উচিত। তাহলে অ্যাবাউট টু মানে দেখে নাও, যদি বলি হি ওয়াজ অ্যাবাউট টু প্লে ক্রিকেট, ওয়াজ আছে মানে পাস্টে, এটার মানে হবে সে ক্রিকেট খেলতে যাচ্ছিল, মানে এখনো কিন্তু খেলেনি, মানে খেলবে। মানে কি অ্যাবাউট টু মানে হচ্ছে খেলবো খেলবো অবস্থা, মানে খেলাটা ফিক্স আছে, খেলতে যাবে। তাহলে কোনো কিছু হবো, হবো অবস্থা, তাহলে কোনো কিছু হবো হবো অবস্থা। তাহলে দেখো এর মানে কি, সে ক্রিকেট খেলতে চলেছিল, সে ক্রিকেট খেলতে চলেছিল মানে সে ক্রিকেট খেলেনি এখনো, এই খেলবো খেলবো অবস্থা। বুঝতে পারলাম? তাহলে সে ক্রিকেট খেলতে চলেছিল। তাহলে এখানে কি হবে, আমি লেকচার দিতে চলেছিলাম। বুঝতে পারলাম? তাহলে অ্যাবাউট টু মানে যদি আমি এক্স্যাক্ট লিখতে চাই, তাহলে লিখতে পারি চলেছিল। ঠিক আছে, তাহলে আমি লেকচার দিতে চলেছিলাম কোথায়? কালীঘাটে। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট, এবং সে, এখানে সে মানে কি স্বামীজি, আসলো, ইনস্ট্রাক্ট মানে হচ্ছে কি আহ কি করতে হবে সেটা বুঝাতে বা উপদেশ দিতে বা পরামর্শ দিতে, সে আসলো আমাকে পরামর্শ দিতে, দ্যাট যে ইফ এনি ফরেন, যদি কোনো, ইফ মানে যদি, এনি মানে কোনো, ফরেন মানে বিদেশি, ফ্রেন্ডস বন্ধুরা, শুড উইশ, উইশ মানে চাই, টু প্রেজেন্ট বলছে উপস্থিত থাকতে। তাহলে এখানে কোথায় উপস্থিত থাকার কথা বলছে? বলছে যখন এলিজাবেথ একটা কালীঘাটে কি বলে বক্তৃতা দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় স্বামীজি
এলিজাবেথের কাছে আসলো, এসে বলছে যে যদি কোনো বিদেশের কোনো বন্ধু তোমার বক্তৃতাতে উপস্থিত থাকতে চায় তাহলে দে ওয়্যার টু, তাকে করতেই হবে, দে ওয়্যার টু কি, রিমুভ দেয়ার শুজ, তাদেরকে তাদের জুতাগুলোকে খুলে ফেলতে হবে, অ্যান্ড সিট অন, এবং বসতে হবে, অন দ্য ফ্লোর, মেঝেতে, লাইক দ্য রেস্ট মানে বাকি, বাকি অডিয়েন্সরা, বাকি দর্শকরা যেমন ভাবে মাটিতে বসেছে তাদেরকেও জুতা খুলে ঠিক তেমন ভাবেই মাটিতে বসতে হবে। এই কথাটা কে বলছে? স্বামীজি বলছে। তাহলে স্বামীজি বলতে চাইছে যে এলিজাবেথ, তুমি যে যাচ্ছ বক্তৃতা দিতে কিনা, সেখানে তো ভারতীয়রা মাটিতে বসবে, কিন্তু যদি কোনো বিদেশি বন্ধু থাকে, মানে বিদেশের কোনো লোক থাকে, ইংরেজ যদি থাকে, সে ভাবে যে আমি মাটিতে বসবো না, তাহলে কিন্তু চলবে না, তাকেও মাটিতে বসতে হবে, তাকেও জুতা খুলতে হবে। বুঝতে পেরেছি? ইন দ্যাট প্রেজেন্স, এখানে দেখো প্রেজেন্স এর পি বড় হাতের, তাহলে এখানে উপস্থিতি, প্রেজেন্স মানে কি, উপস্থিতি, কিন্তু বড় হাতের আছে মানে কার উপস্থিতি, এখানে প্রথম অক্ষর যেহেতু বড় হাতের আছে, তার মানে এখানে যেটা বলছে উপস্থিতি এখানে হচ্ছে কালীর। ঠিক আছে, তাহলে উপস্থিতি কার? কালীর, মানে ভগবানের। তাহলে ইন দ্যাট প্রেজেন্স বলছে কালীর উপস্থিতিতে, কি বলছে, নো এক্সেপশন, এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম, কালীর উপস্থিতিতে কোনো ধরনের ব্যতিক্রম ওয়্যার টু বি মেড, ব্যতিক্রম করা যাবে না। তাহলে কি বলছে? কালীর উপস্থিতিতে কোনো রকমের ব্যতিক্রম বা ভেদাভেদ করা যাবে না। আই ওয়াজ মাই সেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আমি নিজেই হব এর জন্য দায়ী, রেসপন্সিবল মানে কি, দায়ী, বা এর দায়িত্বটা আমাকেই নিতে হবে। এখানে আমি মানে কে? এখানে এলিজাবেথ নিজেকে বলছে যে স্বামীজি আমাকে বললো যে সবাইকেই এক নজরে দেখতে হবে, কাউকেই আহ কারো সঙ্গে পক্ষপাতিত্ব করা যাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা, দায়িত্ব কাকে নিতে হবে? এলিজাবেথকে নিজেই নিতে হবে। আফটার সেইং অল দিস, এই সব কিছু বলার পরে, হাউএভার যদিও, হি লিঙ্গার্ড মানে অপেক্ষা করলো, সে অপেক্ষা করলো, বিফোর গোয়িং যাওয়ার আগে। তাহলে এখানে স্বামীজি এতগুলো কথা যে বললো যে সবাইকে সমান চোখে দেখতে হবে, সেই সমস্ত কথাগুলো বলে চলে যাওয়ার আগে সে কিছুক্ষণ অপেক্ষা করলো, লিঙ্গার্ড, অ্যান্ড দেন তারপরে, মেকিং আ সাই রেফারেন্স, তারপরে কি, একটা হালকা করে আহ কি বলবো, রেফারেন্স মানে উপমা বা কোনো লাইন তুলে কথা বলা বা প্রমাণ হিসাবে তুলে ধরলো, কি তুলে ধরলো, কলোনেল হেস পোয়েম অফ দ্য গার্জিয়ান এঞ্জেল। তাহলে কলোনেল হে হচ্ছে একজন রাইটার, পোয়েট মানে কবি, যার লেখা একটা কবিতা, কি নাম, গার্জিয়ান এঞ্জেল থেকে একটু রেফারেন্স নিল, একটু মানে উপমা তুললো, লাইন তুললো, আর তুলে কি বললো, হি সেড, সে বললো, দ্যাট দ্যাট ইজ প্রিসাইসলি, নিশ্চিতভাবে বা নির্দিষ্টভাবে, প্রিসিয়াসলি মানে কি, নির্দিষ্টভাবে, দ্যাট ইজ মানে ওটাই হচ্ছে নির্দিষ্টভাবে, মাই পজিশন আমার অবস্থান, অ্যাবাউট ব্রহ্ম, ব্রহ্মের সম্বন্ধে এবং ভগবানের সম্বন্ধে, আই বিলিভ আমি বিশ্বাস করি, ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস এবং ভগবানগুলিকেও। দেখো এখানে কি আছে, ভগবান প্লুরাল আছে কিন্তু এস লাগানো আছে না, তাহলে আমি একটু আগে বললাম অদ্বিতীয় বেদ যেটা, অদ্বিতীয় বেদান্ত যেটা, অদ্বিতীয় বেদান্তের মতে কি একটাই ঈশ্বর আছে, ঈশ্বরটাকে ব্রহ্ম। তাহলে এখানে কি বলছে, স্বামীজি বলছে যে আমি এক ঈশ্বর বাদে বিশ্বাসী, মানে আমি শুধু ব্রহ্মে বিশ্বাস করি, কিন্তু আবার আমি বহু ঈশ্বর বাদেও বিশ্বাস করি, মানে অনেকগুলো ঈশ্বরকেও আমি বিশ্বাস করি। এটাই হচ্ছে কি আমার ব্রহ্মের সম্বন্ধে যে পজিশন মানে অবস্থান, বা আমার যে চিন্তাধারা, and not in anything else, কিন্তু এই যে ব্রহ্ম আর যে ভগবানগুলি, এগুলি ছাড়া অন্য কোনো কিছুতে কিন্তু আমি আর বিশ্বাস করি না। বুঝতে পেরেছি? তাহলে এবার দেখো তারপরে কি বলছে, কি বলছে, হি ওয়াজ এভিডেন্টলি, এভিডেন্টলি মানে কি, প্রমাণ স্বরূপ ভাবে, মানে মানে কি বলবো, নিশ্চিত ভাবে, এভিডেন্টলি মানে কি বললাম, নিশ্চিত
ভাবে, ঠিক আছে? তাহলে কি হলো? হি ওয়াজ এভিডেন্টলি, মানে সে নিশ্চিতভাবে, আফ্রেড মানে ভীত, সে নিশ্চিতভাবে ছিল কি ভীত, মানে সে নিশ্চিতভাবে ভয় পেয়েছিল, দ্যাট যে মাই ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিক, ডিফিকাল্টি বলছে সমস্যা, মানে আমার যে বৌদ্ধিক যে সমস্যাটা হবে, বৌদ্ধিক যে সমস্যাটা হবে সেটা উড লাই বলছে সেখানেই বিরাজ করবে, লাই মানে কি অবস্থান করবে বা থাকবে, আমারও বৌদ্ধিক সমস্যাটা সেখানেই থাকবে, হোয়ার যেখানে হিজ ওন তার যে নিজস্ব, মাস্ট হ্যাভ ডান যেখানে তারও সমস্যা হয়েছিল, মানে কি সে নিশ্চিতভাবে ভয় করছিল বা ভয় পাচ্ছিল যে আমারও যে বুদ্ধিক সমস্যাটা দেখা দিবে সেই জায়গাতেই দেখা দিবে যেখানে তারও হয়েছিল, মানে আমি সেই জায়গাতেই বুঝতে সমস্যায় পড়বো যে জায়গাতে সেও বুঝতে সমস্যায় পড়েছিল। তাহলে এখানে কার কথা বলছে? স্বামীজি যে জায়গাতে বুঝতে সমস্যা হয়েছিল সেই জায়গাতে স্বামীজি ভয় করছিল যে আহ, এলিজাবেথ মার্গারেট নোবেলেরও সেম জায়গাতে সমস্যাটা হবে, ঠিক আছে? এবার বলছে কি, ইন দ্য ইনকম্পিটিবিলিটি, কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে কি সামঞ্জস্য বা কি বলবো মানে সামঞ্জস্য, কি সামঞ্জস্য মানে বুঝতে পারার যে মানে সমতা, যেটা সমতা। তাহলে ইনকম্প্যাটিবিলিটি মানে কি অমানানসই, কম্প্যাটিবিলিটি মানে মানানসই, ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে অমানানসই, অফ দ্য এক্সালটেশন, এক্সালটেশন মানে কি মহিমা, ঠিক আছে? এক্সালটেশন মানে কি মহিমা, তাহলে কি সেই মহিমার যে অসামঞ্জস্যতা বা অমানানসইতা, এবার কিসের কিসের মহিমা তাহলে? অফ ওয়ান একটি মাত্র, ডেফিনিট নির্দিষ্ট, স্কিম অফ ওয়ারশিপ বলছে পূজার একটা কি পদ্ধতি, কার পূজার পদ্ধতি? যেখানে কি হবে হাইয়েস্ট উচ্চমানের বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, তাহলে ব্রহ্মের যে সবচেয়ে উচ্চ মানের বেদান্তিক যে কি বলবো মতবাদে যে পূজার যে পদ্ধতিটা আছে, নির্দিষ্ট যে পদ্ধতিটা আছে, তার যে মহিমা, সেই মহিমার সঙ্গে যে সামঞ্জস্য না করতে পারা, এই জায়গাতে স্বামীজিরও সমস্যা হয়েছিল, আর সেম জায়গাতে কি হবে আমারও সমস্যা হবে, মানে এলিজাবেথেরও সেম জায়গাতে সমস্যা হবে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পেরেছিল না, দ্যাট যে টু আস আমাদের কাছে, আমাদের কাছে, এবার দেখো হু স্টুড অ্যাবাউট হিম, এবার এখানে আমাদের কাছে যেটা বলছে, আমাদের কাছে মানে কাদের কাছে, যারা কি হচ্ছে এখানে হুটা কার সম্বন্ধে বলছে তাহলে আসের সম্বন্ধে, আমি বারবার করে বলেছি যে ডাব্লিউ এইচ ওয়ার্ড যেটা থাকে সে তার আগের শব্দটাকেই বোঝায়, তাহলে আমরা মানে সে বুঝতে পারেনি যে আমরা, এবার কি যারা স্টুড অ্যাবাউট হিম যারা তার সঙ্গে কি হয়েছি দাঁড়িয়ে আছি, তাদের কাছে কি হচ্ছে হি ওয়াজ সেই ছিল নিজেই, সে নিজেই ছিল কি রিকনসিলিয়েশন, মানে হচ্ছে কি আহ, যদি বলি রিকনসিলিয়েশন তাহলে রি মানে কি পুনরায়, ঠিক আছে? আর যদি বলি কনসিলিয়েশন, যেটা কনসিলিয়েশন মানে কি আহ, পুনর্নির্মাণ বা মিটমাট করা বা বুঝানোর একটা ক্ষমতা, ঠিক আছে? বা সমন্বয় সাধন, তাহলে রিকনসিলিয়েশন মানে কি একটা খুব ভালো ওয়ার্ড, সমন্বয় সাধন, স মন নয় সাধন, তাহলে কি হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট, বলছে এই যে দুটা বিপরীত, অপোজিট মানে কি বিপরীতমুখী জিনিস আছে, তার মধ্যে যে সমন্বয় সাধনের যে ব্যাপারটা সেটা কি সে নিজেই করে ফেলে, এবং কি করে উইটনেস, এবং কি করে দেখতে পাই, উইটনেস মানে নিজের সচক্ষে দেখা, ঠিক আছে? এবং সচক্ষে দেখতে পাই দ্য ট্রুথ অফ ইচ প্রত্যেকের যে আসল সত্যটা সেটা, তাহলে কি মানে স্বামীজি হচ্ছে তেমন লোক যে কি আসল সত্য দেখতে পায়, আর এই যে মানে ব্রহ্মের পূজার যে একটা বেদান্তিক যে হাইয়েস্ট থিওরি আছে তার যে অসামঞ্জস্যটা আছে আমাদের সঙ্গে, সেই জিনিসটাতে কি করছে মেলবন্ধন বা রিকনসিলিয়েশন বা সমন্বয় সাধন করছে কে? সে নিজেই, কিন্তু সে কিন্তু এটা বুঝতে পারছে না, কিন্তু আমরা বুঝতে পারছি, মানে আমরা যারা স্বামীজির ভক্ত আছি তারা বুঝতে পারছি যে স্বামীজি হচ্ছে আমাদের জন্য রিকনসিলিয়েশনটা করছে, ঠিক আছে? ফলোয়িং আপ দ্য ট্রেন অফ থটস, এখানে ফলোয়িং মানে কি মানে একের পর এক
মানে পরে, ফলোইং মানে কি পরে, বলছে ট্রেন অফ থটস মানে কি, ট্রেন অফ থটস মানে একের পর এক যে চিন্তাধারা আসছে, ঠিক আছে। তাহলে থট মানে কি চিন্তা, আর একের পর এক মানে একের পর এক যে ভাবনাগুলো আসছে, সেই চিন্তাগুলোর আসার সঙ্গে সঙ্গে তারপরে কি করছে, দেয়ার ফর সেই জন্যই কি করছে, হি ড্রপস ইনটু আ মুড, তারপরে কি হচ্ছে, সে ড্রপ মানে পড়ে যাওয়া, সে এমন একটা মুডে পড়ে যাচ্ছে, বা এমন একটা কি বলবো, মুড মানে জানি আমরা আমরা বাংলাতে কিন্তু মুডই বলি, তাই না? আমাদের যে পরিস্থিতি, যেটা আমাদের যে মনের যে অবস্থা, সে এমন একটা অবস্থায় পড়ে যাচ্ছে যে, কেমন অবস্থা, অফ হাফ মানে অর্ধেক, সলিলকি, এই যে সলিলকি শব্দটা খুব ইন্টারেস্টিং কিন্তু। যেমন কি আছে, সলি লো কি, ঠিক আছে, এখানে দুটা ওয়ার্ড পাবা তুমি। একটা হচ্ছে কি সলি থেকে মানে সোলো থেকে সলি, সোলো মানে কি, সোলো মানে হচ্ছে একা, ঠিক আছে, সোলো মানে কি একা। আর লকি, যেটা লকি মানে কি কথা বলা, ঠিক আছে, কথা বলা। তাহলে কি হলো, সলিলকি মানে কি নিজে নিজেই যে কথা বলে, ঠিক আছে, নিজে আপন মনে কথা বলতে থাকে না, অনেকে বিড়বিড় করতে থাকে যে, তাহলে কি, সে একের পর এক চিন্তার মাধ্যমে, চিন্তার আসার পরে সে কি করলো, সে এমন একটা অবস্থায় পড়ে গেল, এমন একটা মনের অবস্থা হয়ে গেল, যেখানে সে কি করছে, অর্ধেকটা নিজে নিজেই কথা বলছে, অ্যান্ড স্যাট এবং বসে থাকছে, ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য। দেখো, স্যাট ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য, মাথায় রাখবা তো, ফর এ হোয়াইল মানে কি কিছুক্ষণের জন্য, এটা লিখে নাও, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য। তাহলে সে কি করছে, কিছুক্ষণের জন্য বসে থাকছে, টেকিং ডিসজয়েন্টলি, বলছে কি, জয়েন্ট মানে কি যুক্তভাবে, আর ডিসজয়েন্টলি মানে কি, মানে বিচ্ছিন্নভাবে, যুক্তভাবে না, বিচ্ছিন্নভাবে, সে কি করছে, বিচ্ছিন্নভাবে থাকছে আমাদের সঙ্গে, এবং কি করছে, অ্যানসারিং কোশ্চেন, বলছে প্রশ্নের কিন্তু আবার উত্তর দিচ্ছে, আর কি করছে, ট্রাইং মানে চেষ্টা করছে, কি করার চেষ্টা করছে, নিজেকে ক্লিয়ার করার, মানে নিজেকে সবার কাছে ক্লিয়ার করে দেওয়ার। এবার এখানে ক্লিয়ার মানে কি, নিজেকে সবার কাছে কি করতে চাইছে, নিজেকে সবার কাছে পরিষ্কার করে নিজেকে তুলে ধরতে চাইছে, নিজেকে সবার কাছে মানে সবাইকে বুঝিয়ে দিতে চাইছে যে সে আসলে কি বলতে চাইছে, সেই জিনিসটা কি করছে, সে চেষ্টা করছে সবাইকে বুঝানোর, ঠিক আছে। ইয়েট মানে কি তা সত্ত্বেও, অলওয়েজ সবসময়, হাফ অবজার্ভড, অবজার্ভ মানে কি মুগ্ধ হয়ে থাকা, বা কোনো কিছুতে ব্যস্ত হয়ে থাকা, কিন্তু তাও কি সে অর্ধেকটাই কি থাকতো সবসময়, মানে ঘুমন্ত অবস্থায় থাকতো বা অন্য মনস্ক থাকতো, ঠিক আছে, অবজার্ভ মানে কি অন্য মনস্ক থাকতো, কিসে অন্য মনস্ক থাকতো, ইন সামথিং উইথিন, উইথিন মানে কি ভিতরে, মানে তার মধ্যে যেন কিছু একটা চলছে, সেই জিনিসটা নিয়েই সে কি থাকছে, মগ্ন থাকছে, অ্যাবজর্ব মানে কি মগ্ন থাকা, বুঝতে পারলাম। ওয়ার্ড বলছি, সুন্দরভাবে শুনো, তারপরে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা পজ করো, তারপরে যেই যেই ওয়ার্ডগুলো আমি বললাম সেই ওয়ার্ডগুলোকে সুন্দরভাবে খাতাতে নোট করে নাও, ঠিক আছে। আর তারপর আবার মন দিয়ে শুনো যে আমি কি বলছি, এর মধ্যে কিন্তু অনেক গভীর মিনিং আছে, ঠিক আছে, প্রত্যেকটা লাইনে গভীর মিনিং আছে, সেই জন্য এটা কঠিন লাগতে পারে। তারপরে এবার কি বলছে, কমা দিয়ে, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে লিখে নাও, অ্যাজ ইফ মানে কি যেন, হেল্ড বাই সাম স্পেল, স্পেল মানে কি মন্ত্র, হি কুড নট ব্রেক, যেটাকে সে কি ব্রেক মানে ভাঙা, কুড মানে পারতো না, মানে সে নিজের মনে যেন অন্য মনস্ক হয়ে থাকছে। এবার কেমন অন্য মনস্ক হয়ে থাকছে, যেন, যেন কি মানে কোনো একটা অদৃশ্য কোনো একটা মন্ত্র তাকে, মন্ত্রের বশে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবার কেমন একটা মন্ত্র, এমন মন্ত্র যেখানে স্বামীজি নিজেও কি করতে পারছে না, সেটাকে ভেঙে নিজেও বেরাতে পারছে না, বুঝতে পেরেছি। এবার পরের প্যারা দেখো, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে এটা কি কারো লাইন, কি বলেছে, হাউ আই ইউজ টু হেট কালী, আমি কতটা কালীকে ঘৃণা করতাম, হেট মানে কি ঘৃণা করা। এবার এখানে আমি একটা তোমাদেরকে কনসেপ্টটা বলে দিই, ভালো লাগবে শিখে নিবা। যেমন ধরো, হি ইউজড টু প্লে ফুটবল, কি বললাম, হি ইউজ টু প্লে ফুটবল। এবার এখানে দেখো, হি মানে সে কি করতো, এখানে দেখো ইউজ টু ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, ইউজ টু, ইউজ টু মানে মাথায় রাখবা কোনো একটা কাজ এখন করি না, মানে আগে করতাম, আগে
করতাম, তাহলে আগে করতাম বা আগে সে করতো, বুঝতে পারলাম। কিন্তু কি, কিন্তু এখন এখন করি না, তাহলে কোনো কাজ আগে করতাম এখন করি না। আর মাথায় রাখবা টু এর পরে দেখো হি ইউজ টু প্লে আছে না, হি ইউজ টু প্লে, সে কি করতো, খেলতো, কি খেলতো, ফুটবল। এখন কিন্তু খেলে না, সে আগে ফুটবল খেলতো, বুঝতে পারলাম। এবার যদি এটা বলতাম যে হি প্লেইড ফুটবল, এর মানে কি সে ফুটবল খেলেছিল, তাই না, সে ফুটবল খেলেছিল। এটা কি বোঝাচ্ছে, পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, সে ফুটবল খেলেছিল। কিন্তু এখানে কি, সে আগে ফুটবল খেলতো, খেলতো মানে এই যে তো আসছে সবটিতে, বুঝতে পেরেছি। তাহলে যদি বলি যে আই ইউজড টু সিং, এর মানে কি হবে, আমি গান করতাম, আমি গান করতাম। তারপর কি, হি হি না, সি ইউজড টু ড্যান্স, তাহলে এর মানে কি সে নাচ করতো। আশা করি বুঝতে পেরে গেছি। এবার চলো এই জিনিসটা দেখি, এবার যেটা কি বলছিল এখানে, দেখো হাউ কতটা, আই এই যে দেখো ইউজ টু আছে না, আই ইউজ টু হেট কালি, কতটা আমি কালীকে ঘৃণা করতাম, মানে কি আমি কালীকে আগে ঘৃণা করতাম, কিন্তু এখন কি ঘৃণা করি, এখন ঘৃণা করি না, তাই না, দেখো সেম লাইন না। তাহলে কি, কতটা, হাউ মানে কতটা আমি আগে কালীকে ঘৃণা করতাম, কে বলছে, হি সেইড, এখানে হি মানে কি তাহলে স্বামীজি বলছে। আবার আরো বলছে, দেখো ইনভার্টেড কমা আবার শুরু হলো, মানে আরো বলছে অ্যান্ড অল হার ওয়েজ, আমি ঘৃণা করতাম কালীকে, এবং কি করতাম, এবং অল সমস্ত, এখানে এইচ বড় হাতের মানে কি কালীর যে ওয়ে মানে পদগুলো, মানে কালীর যে পদগুলো বা কালীর যে আহ, পদ্ধতিগুলো, সেই সমস্তকে আমি কি করতাম, ঘৃণা করতাম। এতটাই ঘৃণা করতাম দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড, সেটাই ছিল কি ভিত্তি। গ্রাউন্ড মানে আমরা জানি মেঝে বা মাটি, কিন্তু এখানে কি হবে, গ্রাউন্ড মানে মাথায় রাখবা এখানে হচ্ছে ভিত্তি, গ্রাউন্ড মানে কি ভিত্তি, অফ মাই 6 ইয়ার্স ফাইট, হ্যাঁ দেখো আমার 6 বছরের কি ফাইট, এটাই ছিল কি আমার 6 বছরের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা ভিত্তি। এবার এখানে একটা কনসেপ্ট তোমাদের জানা উচিত, দেখো আমি বলি, কোথায় বলবো, এখানেই বলছি। ধরো আমি বললাম যে গার্ল আর অ্যাপোস্ট্রফি এস, তাহলে এর মানে কি, এর মানে আশা করি জানো, মেয়ে, মেয়েটির, তাহলে মেয়ে এর, তাই না, তাহলে অ্যাপোস্ট্রফি এস মানে কি জানলাম, এর, তাহলে মেয়ে এর, বুঝতে পারলাম। এবার যদি বলি বয় অ্যাপোস্ট্রফি এস, তার মানে কি ছেলে এর, তাই তো, এটা কি হবে ছেলে এর। কিন্তু ধরো আমি বললাম যে বয়েজ, এর মানে কি, এটা তো হচ্ছে প্লুরাল, তাহলে কি এখানে এটার মানে কি ছেলেগুলি, এর মানে হচ্ছে ছেলে গুলি, তাই না, তাহলে বয়েজ মানে কি ছেলেগুলি। এবার যদি বলি ছেলেগুলোর, তাহলে কি করব, অনেকগুলো ছেলে লিখে দিলাম, এবার কি অ্যাপোস্ট্রফি দেবো, তারপর আবার এস দেবো নাকি, তাহলে কি হবে ছেলেগুলোর। কিন্তু এবার দেখো তুমি এটা উচ্চারণ করতে পারবা না, এখানে এস যে দুবার আছে কি না, বয়েজ এস হবে না উচ্চারণ। ওই জন্য যখন আমার প্লুরাল থাকবে তখন আমাকে যদি লাস্টে এস উচ্চারণ অলরেডি চলে আসে, দেখো এখানে এস অলরেডি চলে এসছে, সেই জন্য কি আমাকে আর এস লাগাতে হবে না, অ্যাপোস্ট্রফি দিলেই শুধু হয়ে যাবে। তাহলে এই বয়েস কি হলো, বয় এস তারপরে অ্যাপোস্ট্রফি, তার মানে কি ছেলেগুলির, বুঝতে পারলাম কি হবে, মানে ছেলেগুলির। এবার যদি গার্ল বলি, তাহলে অনেকগুলো গার্লস হয়ে গেল, এস লাগিয়ে দিলাম, এবার অ্যাপোস্ট্রফি দিলাম, কিন্তু যেহেতু এস আছে তাই আমাকে আরেকবার এস দেওয়াটা ভুল হবে, বুঝতে পেরেছি আশা করি। তাহলে এই কনসেপ্টটা সবাই নোট করে নাও, ঠিক আছে। এবার দেখো,
তাহলে কি এটা ছিল আমার কি ভিত্তি, কিসের ভিত্তি? 6 ইয়ার, দেখো ইয়ার্স আছে না, তাহলে এখানে কি 6 ইয়ার্স মানে 6 বছরগুলি, মানে অনেকগুলো বছর, তাহলে 6 বছরের, এবার অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, যেহেতু লাস্টে এস আছে তাই আমাকে আর এস দিতে হলো না, তাই না? তাহলে 6 বছরের যুদ্ধের ভিত্তি, যেটি আই উড নট অ্যাকসেপ্ট হার, আমার কি ছিল যুদ্ধের ভিত্তি ছিল যে আমি তাকে কখনো কি করব না, অ্যাকসেপ্ট করব না, মানে গ্রহণ করব না, এখানে হার মানে কালীকে। তাহলে স্বামীজি বলছে, কি বলছে যে আমার 6 বছর ধরে আমি এটাই মানে যুদ্ধ করে গেছি নিজের সঙ্গে, যে আমি কখনো কি করব না, আমি কখনো কালীকে এবং কালীর যে পদ্ধতিগুলো সেগুলোকে গ্রহণ করব না, ঠিক আছে? তারপর কি বলছে, বাট আই হ্যাড টু, কিন্তু আমাকে কি করতে হলো, অবশ্যই অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত তাকে গ্রহণ করতে হলো, কিন্তু আমার কি করতে হলো, শেষ পর্যন্ত তাকে গ্রহণ করতে হলো। মাথায় রাখবে একটা জিনিস, হ্যাভ টু বা হ্যাজ টু, আর পাস্টে হলে কি হবে, পাস্টে হয়ে গেলে হবে হ্যাড টু। এই তিনটারই যে মানে, এই তিনটারই মানে হচ্ছে কি মাস্ট, মানে অবশ্যই। তাহলে আমাকে কি করতে হলো, আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হলো, গ্রহণ করতে হলো হার মানে কালীকে, অ্যাট লাস্ট মানে শেষে, আমাকে শেষ পর্যন্ত কি করতে হলো, আমি 6 বছর ধরে বললাম যে আমি কালীকে গ্রহণ করব না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে সেটাই করতে হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড, ডেডিকেটেড মানে কি সঁপে দেওয়া বা আরোপ করেছিল, মি আমাকে, টু হার তার মানে আমাকে কালীর কাছে উৎসর্গ করেছিল, ডেডিকেটেড মানে লিখে নাও উৎসর্গ করা। রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংস আমাকে ডেডিকেট করেছিল তার কাছে, মানে এখানে কি মি মানে কাকে, তাহলে স্বামীজিকে, তাই রামকৃষ্ণ স্বামীজিকে কি করেছিল, কালীর কাছে সমর্পণ করেছিল। অ্যান্ড নাও এবং এখন, আই বিলিভ মানে বিলিভ মানে বিশ্বাস করা, আমি বিশ্বাস করি যে সি গাইডস মি ইন এভরি লিটল থিং, সে কি করে, গাইড করে, গাইড মানে পথ দেখায় আমাকে, ইন এভরি লিটল থিং প্রত্যেকটা ছোটখাটো জিনিস, আই ডু যেগুলো আমি করি, তার মানে কি স্বামীজি বলছে যে আমি এখন ছোটখাটো যা জিনিসই করি না কেন, সব কিছুতেই কালী মা আমাকে কি করে, পথ দেখায়, ঠিক আছে? অ্যান্ড ডাজ উইথ মি, এবং আমার সঙ্গে আমার সঙ্গেও মানে করে, মানে শুধু যে আমাকে পথ দেখায় তা না, আমার সঙ্গে কাজও করে। হোয়াট সি উইল, সে যেটা চাই, মানে সে যদি চাই যে আমার সঙ্গে যাই হোক, কালী যেটা চাই আমার সঙ্গে সেটাই হয়। ইয়েট মানে তা সত্ত্বেও, আই ফাউট, আমি ফাইট মানে যুদ্ধ করা, ফাউট মানে যুদ্ধ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি যুদ্ধ করেছিলাম সো লং, মানে এতদিন ধরে, সো লং মানে কি কোনো দীর্ঘ সময় ধরে, তাহলে আমি এতদিন ধরে তার সঙ্গে যুদ্ধ করেছিলাম, মানে এই জিনিসটাকে মানতে চাইছিলাম না যে আমি তাকে, আমাকে তার কাছে মানে অ্যাকসেপ্ট করতেই হবে আমাকে, আমি বলেছিলাম যে আমি কালীকে কখনো অ্যাকসেপ্ট করব না, তাও সত্ত্বেও কি আমি অনেক দিন যুদ্ধ করেছিলাম। আই লাভড হিম, এবার এখানে বলছে আই লাভড হিম, ইউ সি, এখানে ইনভার্টেড কমা দেখো এখন পর্যন্ত শেষ হয়নি, মানে এটা কি স্বামীজি বলছে, তাহলে স্বামীজি যখন বলছে যে আমি তাকে ভালোবাসতাম, এবার হিম তো কোনো মেয়ে না, মানে এখানে হিম মানে কি কালী না, তাহলে এখানে হিম মানে কে, এখানে হিম মানে হচ্ছে রামকৃষ্ণ মানে স্বামীজির গুরু। তাহলে কি বলছে স্বামীজি বলছে যে আই লাভড হিম মানে আমি স্বামীজিকে ভালোবাসতাম। ইউসি তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি মানে কাকে, কারণ এখানে তুমি মানে হচ্ছে এলিজাবেথকে যখন বলেছিল, ঠিক আছে? তাহলে স্বামীজি বলেছিল তুমি দেখতে পাচ্ছ, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল মি, এবং সেটাই কি আমাকে ধরে ফেলেছিল, হেল মানে ধরা, হোল্ড মানে ধরা, হেল মানে ধরেছিল। তাহলে কি আমি মানে স্বামীজি বলছে যে আমি আমার গুরু অর্থাৎ রামকৃষ্ণকে ভালোবাসতাম, সেই জিনিসটাই আমাকে ধরিয়ে দিয়েছিল, যার কারণে আমি কালীকে পছন্দ করলাম। আই স হিম ইন মেনি, সরি, আই স হিজ মার্ভেলাস, তাহলে মার্ভেলাস মানে কি চমৎকার বা আশ্চর্যজনক, ঠিক আছে? মার্ভেলাস মানে আশ্চর্যজনক, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা মার্ভেলাস মানে কি অসাধারণ বা আশ্চর্যজনক, আমি দেখেছিলাম তার আশ্চর্যজনক পিউরিটি, পবিত্রতা, তাহলে আমি তার আশ্চর্যজনক পবিত্রতা দেখেছিলাম। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি অনুভব করেছিলাম তার আশ্চর্যজনক ভালোবাসা।
ওয়ান্ডারফুল বা অদ্ভুত বা চমৎকার, আমি তার চমৎকার ভালোবাসাকে ফেল মানে অনুভব করেছিলাম। হিজ গ্রেটনেস হ্যাড নট ড্রন অন মি, তার যে মহানুভবতা, গ্রেটনেস মানে কি মহানুভবতা, তখনও কি হয়নি, ডন অন মি, ডন অন মানে ভর করে থাকা, বলে না কাউকে ভর ধরে মানে ভূতে ধরে নেয় না, তেমনভাবে মানে আমার উপরে আরোপ হয়ে গেছিলো বা আমাকে একদম ভর করে ফেলেছিল, মানে আমি পুরোপুরি যে তার যে মহানুভবতাটা যেটা ছিল সেটা তখনও কি আমার মধ্যে আসেনি, দেন মানে তখনও, বুঝতে পারলাম, তার মানে কি তার মধ্যে যে মহানুভবতা ছিল সেটা আমার মধ্যে তখনও কিন্তু আসেনি আমাকে। এখন যে চেহারায় তুমি দেখছো মানে কি এই মার্গারেটকে বলছে স্বামীজি যে তুমি যে এখন আমার মধ্যে যে মহানুভবতা দেখছো সেটা কিন্তু তখনও আমার মধ্যে আসেনি, সেটা কার মধ্যে ছিল, সেটা আমার গুরু অর্থাৎ রামকৃষ্ণের মধ্যে ছিল, বুঝতে পারলাম। তারপরে অল দ্যাট, সেই সবই কেম আফটারওয়ার্ড মানে আমার মধ্যে এসেছিল কখন, আফটারওয়ার্ড মানে পরে, হোয়েন যখন, আই হ্যাড গিভেন ইন, গিভ ইন মানে কি হার মেনে যাওয়া, যখন আমি হার মেনে গেছিলাম, মানে কি আমি বলেছিলাম না মানে স্বামীজি কি বলছে যে আমি কালীর কাছে নিজেকে সমর্পণ করতে চাইনি কিন্তু পরে মেনে নিয়েছিলাম, তাহলে কি পরে যখন মেনে নিয়েছিলাম মানে কি পরে আমি হার মেনে গেছিলাম যে আমি আত্মসমর্পণ করছি, তাহলে যখন আমি কালীর কাছে আত্মসমর্পণ করলাম তখন আমার মধ্যে এই মহানুভবতাগুলো আসলো, আগে কিন্তু ছিল না। অ্যাট দ্যাট টাইম সেই সময়, আই থট আমি ভাবতাম, হিম তাকে, এ ব্রেন সিক বেবি যার ব্রেনটা কি সিক মানে খারাপ বা অসুস্থ একটা বাচ্চা, তাহলে কি আমি তার আগে কি করতাম, তাকে একটা ব্রেন সিক বেবি ভাবতাম। এবার এখানে কে বলছে এই কথাগুলো, তখন থেকে যে আমরা শুনছি কি না এগুলো কে বলেছে, তাহলে এখানে স্বামীজি বলছে যেহেতু, তাহলে এখানে আই মানে কি স্বামীজি, আর এখানে হিম মানে কি কার সম্বন্ধে বলছে, ছেলে মানে কি রামকৃষ্ণ, তাহলে এখানে স্বামীজি রামকৃষ্ণের সম্বন্ধে বলছে যে আমি ওই সময় কি করতাম, রামকৃষ্ণকে একটা ব্রেন সিক বেবি বা একটা খ্যাপা বা একটা পাগলা মনে করতাম। কেন মনে করতাম পাগলা, কারণ কি সব সময় অলওয়েজ সিং মানে দেখতো, কি দেখতো, বিভিন্ন ধরনের ছবি দেখতো মনের মধ্যে, ভিশন মানে কি দৃষ্টি বা চিত্র, তাহলে ভিশন মানে কি চিত্র বা ছবি, ঠিক আছে, তাহলে কি বিভিন্ন ধরনের ছবি দেখতো এবং কি আরও রেস্ট মানে বাকি জিনিস, তাহলে ছবি দেখতো আরও কত কিছু দেখতো মানে মনের মধ্যে খালি কল্পনা টল্পনা করতে থাকতো। সেই জন্য কি স্বামীজি বলছে তার গুরুকে যে তাকে আমি ওই সময় খ্যাপা মনে করতাম। আই হেটেড হিম, আমি আমি এটা ঘৃণা করতাম, এখানে এটাকে আমি ঘৃণা করতাম, তাহলে এখানে কি ঘৃণা করতো, এই যে ছবি দেখছে না, যখন তখন ছবি দেখছে মানে রামকৃষ্ণ কি করতো, ধ্যানে থাকতো, কালীর ছবি দেখতো বা অনেক কিছু দেখতো কল্পনাতে, সেই জিনিসগুলো কিন্তু রামকৃষ্ণ যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু স্বামীজি পছন্দ প্রথমে করতো না, বুঝতে পারলাম। তারপর কি বলছে দেখো, অ্যান্ড দেন এবং তারপরে, আই টু, এই দেখো টু টু মানে কি ও, টু মানে ও মানে আমিও, হ্যাড টু মানে কি বললাম একটু আগেই, হ্যাড টু মানে কি বললাম, মাস্ট, তাহলে আমাকেও অবশ্যই অ্যাকসেপ্ট করতে হলো তাকে, মানে আমাকেও পরে কি করতে হলো, বাধ্যতামূলক তাকে গ্রহণ করতে হলো, মানে আমিও তাকে না গ্রহণ করে কিন্তু পারলাম না। মানে প্রথম দিকে আমি ভাবতাম যে রামকৃষ্ণ কি কালীর ভক্ত, কি যেই সেই ছবি দেখা বেড়াচ্ছে, কোন খ্যাপা লোক, কিন্তু পরবর্তীতে আমিও তাকে গ্রহণ করলাম, মানে এটা কে বলছে, পুরোটাই বলছে স্বামীজি, মানে স্বামীজি কি করলো পরবর্তীতে কালীকে অ্যাকসেপ্ট করে নিল, বুঝতে পেরেছি। তাহলে আমরা যেটা দেখলাম যে এই যে হাউ থেকে শুরু করলো আর এই যে হার পর্যন্ত যে বললো, এই সবটাই তাহলে কে বলছে, এই সবটাই বলছে হচ্ছে স্বামীজি, তাই না। এবার দেখো তারপরে কি বলছে, আবার দেখো ইনভার্টেড কমা মানে আবার কারো না কারো ডায়লগ, দেখি কি বলছে, নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট, না, দ্য থিং মানে সেই জিনিসটা যেটা মেড মি ডু ইট আমাকে এটা করতে বাধ্য করেছিল, ইজ আ সিক্রেট সেটা হচ্ছে একটা কি সিক্রেট মানে কাউকে বলা যাবে না, এটা হচ্ছে একটা কি সিক্রেট, দ্যাট উইল ডাই উইথ মি এবং সেটা কি হবে আমার সঙ্গেই চলে যাবে, আমার সঙ্গেই মরে যাবে, ঠিক আছে, যখন আমি মরবো আমার সঙ্গেই মরে যাবে। তাহলে এটাও কে বলছে, এটাও কিন্তু এই পুরোটাও কে বলছে, এই পুরোটাও বলছে হচ্ছে আবার স্বামীজি, ঠিক আছে, তাহলে এই পুরোটাও স্বামীজি বলছে। এবার কথা হচ্ছে কি কি বলছে যে দ্য থিং, ওই জিনিসটা যে জিনিসটা আমাকে এটা করতে বাধ্য করলো, তাহলে এখানে স্বামীজি কি করলো,
স্বামীজি যে অ্যাকসেপ্ট করলো না, কি করলো, কালীকে যে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট কালী, এই কালীকে যে অ্যাকসেপ্ট করার যে ব্যাপারটা কি না, এই ব্যাপারটাই, এই যে করা, এই ব্যাপারটার পিছনে যে মানে কারণটা ছিল, সেই কারণটাই কি সিক্রেট একটা। আর সেই সিক্রেটটা স্বামীজি কাউকে বলবে না, সেটা কি হবে, উইল ডাই উইথ মি, মানে স্বামীজির সঙ্গেই সেই জিনিসটা কি হবে, সেই সিক্রেটটা, এই কালীকে অ্যাকসেপ্ট করার যে কারণটা, সেটা মারা যাবে। আই হ্যাড গ্রেট মিসফরচুন, মিসফরচুন মানে কি, ফরচুন মানে হচ্ছে ভাগ্য, মাথায় রাখবা, ফরচুন মানে ভাগ্য, আর মিসফরচুন মানে কি তাহলে দুর্ভাগ্য। আই হ্যাড আ মিসফরচুন মানে আমার মিসফরচুন ছিল, হ্যাড মানে কি ছিল, দ্যাট টাইম সেই সময় আমার দুর্ভাগ্য ছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা ছিল একটা অপরচুনিটি মানে হচ্ছে একটা কি সুযোগ, এটা ছিল একটা সুযোগ, যে সি মানে এখানে সি বড় হাতের আছে, তাহলে কালী মেড মি আ স্লেভ অফ মি, তাহলে কি মেড আ স্লেভ অফ মি মানে আমার ওই সময় খারাপ দিন চলছিল, আমার সেই সময় খারাপ ভাগ্য চলছিল, যে সময় এটা হয়ে গেল একটা কি আমার জন্য সুযোগ, যে সে আমাকে তার চাকর হিসাবে তৈরি করলো, মানে কালী কি করলো, আমাকে চাকর বানালো, মানে স্বামীজিকে চাকর বানালো। দোজ ওইগুলি ওয়্যার দ্য ভেরি ওয়ার্ডস, সেইগুলোই ছিল মানে মেন কথাগুলো, মানে সেইগুলোই ছিল শুধু কয়েকটা কথা। কি কথা, এ স্লেভ অফ মি, আমারই একটা মানে আমার মধ্যেকার একটা চাকর, এবং এবং কি বলছে, রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংস কি করলো, আমাকে তার প্রতি যে চাকরটা আমাকে বানিয়েছিল। স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত ব্যাপার। তার মানে স্বামীজি বলছে যে আমি কালীর কাছে নিজেকে সঁপে দিব, এটা আমি কখনোই ভাবতে পারিনি, কিন্তু রামকৃষ্ণকে আমি ভালোবাসতাম, সেই আমাকে এই জিনিসটা করতে বাধ্য করেছিল, মানে তার জন্য আমি কি হয়েছিলাম, কালীর প্রতি সঁপে দিয়েছিলাম। ওই সময় আমার দিনকাল ভালো চলছিল না, আমার ভাগ্যটা খুব খারাপ চলছিল, আমার দুর্ভাগ্য ছিল, ওই সময় এটা একটা সুযোগ হিসাবে এসেছিল আমার কাছে, যে কালী আমাকে চাকর বানিয়েছিল। ঠিক আছে, আমি হয়ে গেলাম কি, চাকর তো বলা উচিত হবে না এখানে, স্লেভ মানে হচ্ছে এখানে দাসী, মানে আমি হয়ে গেলাম কি কালীর দাসী, কালী মায়ের দাসী। হি লিভড অনলি 2 ইয়ার্স, বলছে সে লিভড মানে বেঁচে ছিলেন, অনলি 2 ইয়ার্স মাত্র 2 বছর। আফটার ডুইং দ্যাট, মানে কি করলো, এখনই বললাম যে রামকৃষ্ণ কি করলো, কালীর কাছে স্বামীজিকে সঁপে দিল। আর তারপরে কি বলছে, তারপরে মাত্র 2 বছরই কি হয়েছিল, এই কাজটা, ডুইং দ্যাট মানে ওই কাজটা করার পরে সে বেঁচে ছিল। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম মানে কি বেশিরভাগ সময়, হি ওয়াজ সাফারিং মানে সে কি করছিল, সে সাফারিং মানে কষ্ট পাচ্ছিল। নট মোর দ্যান 6 মান্থস, বলছে মোর দ্যান মানে বেশি না, নট মোর দ্যান মানে বেশি না, 6 মাসের, দ্যান মানে চেয়ে, 6 মাসের চেয়ে বেশি হবে না এটা। ডিড হি কিপ হিজ ওন হেলথ, যে সে কিপ মানে রেখেছিল তার ওন মানে নিজস্ব, হেলথ মানে স্বাস্থ্যকে, অ্যান্ড ব্রাইটনেস, তার যে চেহারার মধ্যে যে একটা ঝলক ছিল, কার কথা বলছে এখানে, এখানে বলছে রামকৃষ্ণর কথা, তাই না, তাহলে এখানে কার কথা বলছে, রামকৃষ্ণ স্বামীজির যে গুরু, ঠিক আছে, রামকৃষ্ণ, এখানে রামকৃষ্ণর কথা বলছে, যে তার যে মাত্র 6 মাস আমাকে যখন রামকৃষ্ণ কালীর কাছে সঁপে দিল, কালীর ভক্ত আমাকে বানিয়ে দিল, তারপরে বেশি দিন কিন্তু স্বামীজি ভালো মানে হেলথ থাকেনি, এবং তার যে ঝলক, যেটা চেহারার যে আভাস বা উজ্জ্বলতা যেটা, সেটাও কিন্তু 6 মাসের বেশি সে আর ধরে রাখতে পারেনি। তার মানে কি, তারপরেই স্বামীজির স্বাস্থ্যটা কী হতে লাগলো, স্বামীজি বলছি, তারপরে কি হলো, রামকৃষ্ণর স্বাস্থ্যটা খারাপ হতে লাগলো। তার মানে এখানে কি বলতে চাইছে দেখো, বলতে চাইছে যে রামকৃষ্ণ তার জন্য একটা ছাত্র খুঁজছিল, যখন স্বামীজিকে পেয়ে গেল, তখন কি করলো, স্বামীজিকে কালীর প্রতি ডেডিকেট করে দিল, আর তারপর রামকৃষ্ণ ধীরে ধীরে মৃত্যুর পথে আগাতে লাগলো। বুঝতে পেরেছি? তারপর দেখো কি বলছে, আবার দেখো ইনভার্টেড কমা, মানে প্রচুর লাইন আছে, স্বামীজির কথাগুলো তুলে ধরেছে এখানে। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, লাইক মানে মতো, তাহলে কি কি বলছে, গুরু নানকেরও একই মানে একই রকম ছিল, ঠিক তেমনই ছিল। ঠিক আছে, এখানে গুরু নানকটাকে, গুরু নানক তোমরা পড়ে হবা শিখ গুরু যে হয়, ঠিক আছে, শিখ যে 10টা গুরু ছিল কি না, সেই 10টা গুরুর মধ্যে প্রথম গুরু যেটা আশা করি, সেটা হচ্ছে গুরু নানক।
সে ছিল ঠিক তেমনই। তুমি জানো, লুকিং ফর অনলি ওয়ান ডিসাইপল। লুকিং ফর মানে কি, খুঁজা, ফ্রেজাল ভার্ব। যে কি করছিল, খুঁজছিল, ওয়ান ডিসাইপল মানে একটি মাত্র শিষ্য, টু হুম মানে যাকে, হুম মানে যাকে, তাহলে সে কি করছিল, একটাই শিষ্য খুঁজছিল যাকে হি উড গিভ, সে দিবে, হিজ পাওয়ার, তার যে শক্তিগুলো। তাহলে গুরু নানকও ঠিক তেমনই ছিল, তুমি জানো। এটা কাকে বলছে, এলিজাবেথকে বলছে যে তুমি জানো গুরু নানকেরও ঠিক এমনই হয়েছিল, যে সে খুঁজছিল একটা তার ছাত্র বা একটা শিষ্য, ডিসাইপল মানে কি শিষ্য, যাকে সে তার যে শক্তিগুলো আছে সেগুলো দিবে। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, এবং কি করলো, সে কাটিয়ে গেল তার যে নিজস্ব যে পরিবার আছে সেগুলোকে। এবার পরিবারের পরে দেখো হাইপেন দেওয়া আছে। এই হাইপেন মানে কি, পরিবারে কে কে ছিল, হিজ চিলড্রেন, তার যে বাচ্চাগুলো, ওয়ার অ্যাজ নাথিং টু হিম মানে কি, সে তার পরিবারকেও ছাড়িয়ে গেছিল, তার যে বাচ্চাগুলো ছিল, ওয়ার নাথিং তারা কিছুই ছিল না, টু হিম তার কাছে, মানে তার ছাত্রর কাছে, মানে ছাত্রর চেয়ে তার পরিবারের দাম খুবই কম, তার যে নিজের সন্তানগুলো ছিল তারাও কিন্তু তার কাছে কিছুই ছিল না। যতক্ষণ না হি কেম আপন মানে কি, দেখা হওয়া, যতক্ষণ না তার কি হলো, দেখা হলো, টিল মানে যতক্ষণ না তার দেখা হলো, দ্য বয় সেই ছেলেটির সঙ্গে, বয় মানে ছেলেটির সঙ্গে, টু হুম মানে যাকে, হি গেভ ইট যাকে সে এই এটি দিয়ে দিল, মানে যাকে এই শক্তিগুলো সে দিল। অ্যান্ড দেন হি কুড ডাই, তারপরে সে কি করতে পারলো, কুড মানে পারলো, মরতে পারলো, তারপরে সে কি করতে পারলো, মরতে পারলো। তাহলে কি বলছে এখানে, গুরু নানকের একটা উদাহরণ দিচ্ছে, যে গুরু নানকের কাছে পরিবার টরিবার কিছু ছিল না, তার নিজের শিষ্য মানে নিজের যে সন্তান তাদেরকেও কিন্তু শক্তি দেয়নি, সে সবসময় খুঁজে বেড়াচ্ছিল এমন একজন শিষ্যকে যাকে সে তার পাওয়ারগুলোকে দিবে। আর যখনই সে তাকে পেল, তখনই সে কি করলো, পাওয়ারগুলো দেওয়ার পরে সে নিজেই আরামে মরে গেল। তার মানে কি, এখানে বলতে চাইছে যেমন গুরু নানক করেছিল, তার শক্তিগুলো শিষ্যকে দিয়ে মারা গেল, ঠিক তেমনইভাবে রামকৃষ্ণ স্বামীজিকে তার শক্তিগুলো দিল, আর স্বামীজি কি হয়ে গেল, মারা গেল। বুঝতে পারলাম। আবার দেখো ইনভার্টেড কমা, মানে আবার বলতে লাগলো, দ্য ফিউচার ভবিষ্যৎ, ইউ সে তুমি বলো, উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকারনেশন মানে কি, অবতার অফ কালী। তাহলে কি বলছে দেখো, তুমি বলছো, এখানে তুমি মানে কে, এখানে তুমি হয়তো কাকে বোঝাচ্ছে, নোবেলকে বলছে, ঠিক আছে, মার্গারেট নোবেলকে বলছে যে তুমি জানো ভবিষ্যৎ, উইল কল রামকৃষ্ণ পরমহংস, যে ভবিষ্যৎটা রামকৃষ্ণকে কি বলে ডাকবে, কল মানে ডাকবে, কি বলে ডাকবে, ইনকারনেশন মানে কি, অবতার বলে ডাকবে। কার অবতার, কালীর অবতার। তারপর কোশ্চিন মার্ক, তার মানে কি কোশ্চিন করছে, তুমি কি জানো যে ভবিষ্যতে ভবিষ্যতে রামকৃষ্ণকে কালীরই একটা ইনকারনেশন বা অবতার বলা হবে, এটা কি তুমি জানো। তারপরে এই কোশ্চেনের উত্তর নিজে দিচ্ছে, হ্যাঁ, আই থিঙ্ক দেয়ার ইজ, এই দেখো দেয়ার অ্যাপোস্ট্রফি, একটা জিনিস মাথায় রাখো তো, দেয়ার ইজ যেটা কি না, এটাকে আমরা শর্টকাটে কি লিখি, দেয়ার অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, মাথায় রাখবা। তাহলে হ্যাঁ, আমি মনে করি, দ্যার ইজ নো ডাউট, ডাউট মানে সন্দেহ, যে এখানে কোনো সন্দেহ নেই, যে এখানে সি মানে কি, এখানে কালী বড় হাতের আছে, সি ওয়াকড আপ সে নিজেই তৈরি করেছে, দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ড, ওন এন্ড মানে নিজের, ওন মানে নিজের, আর এন মানে দিক থেকে, মাথায় রাখবা, এখানে এন মানে কি, এন মানে হচ্ছে দিক থেকে, মানে নিজের জন্য বা নিজের দিক থেকে, মানে নিজের দিক থেকে ভেবে রামকৃষ্ণর যে বডিটা, রামকৃষ্ণর যে শরীরটা, সেটাকে কালিমা তৈরি করেছিল, মানে নিজের জন্যই কালিমা রামকৃষ্ণকে তৈরি করেছিল। বুঝতে পারলাম কি না। আবার দেখো ইনভার্টেড কমা, ইউ সি তুমি দেখতে পাচ্ছ, আই ক্যান নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামহোয়ার আ গ্রেট পাওয়ার, যে কোনো এক জায়গাতে, সামহোয়ার কোনো এক জায়গাতে কি আছে, একটা গ্রেট পাওয়ার আছে, একটা মহান শক্তি আছে, দ্যাট থিংস অফ হার সেলফ, যেটা কি তাকে একটা ফেমিনিন বা নারী সুলভ মনে করে, অ্যান্ড কল্ড কালী, এবং তাকে কি মনে,
তাকে কি বলে? কল মানে ডাকে, তাকে কালী বলে এবং কি বলে? মা বলে। তাহলে এই লাইনটা কি খুবই জোর দিয়ে বুঝিয়েছে, তাই দেখো লাইনটা একটু কারসিভ করে দিয়েছে, ঠিক আছে, ইটালিক করে দিয়েছে, বুঝতে পারলা? তাহলে কি বলছে? তুমি জানো যে আমি বিশ্বাস না করে থাকতে পারি না যে কোনো একটা মহান শক্তি আছে যেটাকে নিজেকে সে মনে করে হচ্ছে কি নারী সুলভ শক্তি, মানে ফেমিনিন মানে কি নারী সুলভ শক্তি, যাকে কি বলা হয়? কালী বলা হয় আর মা বলা হয়, মানে যাকে কালী মা বলা হয়, ঠিক আছে। এবার এখানে একটা কনসেপ্ট তোমার জানা উচিত, ক্যান নট বাট। ক্যান নট বাট তার মানে কি না করে থাকা যায় না। যখন দেখবা ক্যান নট বাট থাকবে তখন এর মানে হবে না করে থাকা যায় না, বা না করে থাকতে পারে না, থাকতে পারা যায় না, থাকতে পারা যায় না। এবার দেখো ক্যান নট বাটটা কোথায় আছে, দেখো ইউসি, তুমি দেখতে পাচ্ছ আই ক্যান নট বাট বিলিভ, তার মানে কি বিলিভ মানে বিশ্বাস করা। আমি বিশ্বাস না করে থাকতে পারি না, বা আমি বিশ্বাস না করে থাকতে পারি না যে দেয়ারে বলেছিলাম যে কোনো মানে আসে না, যে কি আছে কোনো জায়গাতে একটা গ্রেট পাওয়ার, একটা মহান শক্তি, যেটা থিংস অফ হারসেলফ, যেটা তাকে নিজেকে মনে করে একটা মাতৃশক্তিধারী ফেমিনিন, এবং তাকে বলা হয় কালী এবং মা, ঠিক আছে। এটা কি জোর দিয়ে বলেছিল রামকৃষ্ণ, সেই জন্য এটা কারসিভ লিখেছে। আর এটাকে দেখো সুরের আকারে লিখেছে, ওই জন্য দেখো অনেকগুলো ডট দেওয়া আছে না, মানে বলতে আছে সুর আকারে, সুর ধরে। অ্যান্ড আই বিলিভ, এবং আমি বিশ্বাস করি, ইন ব্রহ্মা, আমি ব্রহ্মাতেও বিশ্বাস করি, টু মানে আমি ব্রহ্মাতেও বিশ্বাস করি, ঠিক আছে। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা সবসময় ঠিক তেমন ছিল না। এটা সবসময় কি ঠিক তেমন ছিল না, মানে এখন যেমন আছে তেমন কিন্তু আগে ছিল না। ইট ইজ নট দ্য মাল্টিটিউড অফ সেলস, মাল্টিটিউড মানে কি সমাবেশ, মানে অনেকগুলোকে একত্রিত করে তৈরি হয়। মাল্টিটিউড মানে কি অনেকগুলো, সেল মানে আমরা জানি বডিতে যে থাকে কোষ, ঠিক আছে। তাহলে কি এটা ইজ ইট নট, এটা কি অনেকগুলো কোষের সমাবেশ নয়? এটা কি অনেকগুলো কোষের সমাবেশ নয়? ইন এ বডি, ইন দ্য বডি, শরীরের মধ্যে, মানে এটা কি শরীরের মধ্যে অনেকগুলো কোষের সমাবেশ নয়? দ্যাট মেক আপ, যেটা কি করে মেক আপ করে মানে তৈরি করে, দ্য পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব। আর কি তৈরি করে? দ্য মেনি, অনেকগুলো ব্রেন সেন্টার, অনেকগুলো মস্তিষ্কের একটা কেন্দ্র, সেন্টার মানে কেন্দ্র। নট দ্য ওয়ান, একটি মানে সেই একটি নয়, দ্যাট প্রডিউস, যে প্রডিউস মানে উৎপন্ন করে, কনসিয়াসনেস, যে চেতনা তৈরি করে। তাহলে কি বলছে এখানে, একবারে মানে কি বলবো, একটু সায়েন্স ভরে দিল, যে এটা কি এমন নয় যে অনেকগুলো সেলের সমাবেশ, অনেকগুলো কোষের সমাবেশ নিয়ে একটা শরীর তৈরি হয়, আর যেটাই কি করে, যেটা একটা ব্যক্তিত্ব তৈরি করে। আর এমন একটা জায়গা যেখানে কি হয়, অনেকগুলো ব্রেনের সমাবেশ হয়, মানে একটা আধ্যাত্মিক যে কি বলবো, যেমন ধরো একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের সঙ্গে আরও অনেকগুলো কম্পিউটার জড়িত থাকে, তাই এগুলো হচ্ছে মানুষ। আর এই যে মেন যেটা কম্পিউটার, সেই মেন কম্পিউটারটা হচ্ছে এখানে কি ব্রেন সেন্টার, বা ভগবানের যে পাওয়ার যেটা বলতে পারি, যে কি করে চেতনা তৈরি করে। মানে আমাদের চেতনা কার সঙ্গে জড়িত? সেই আধ্যাত্মিক ব্রহ্মার সঙ্গে জড়িত, সেই ব্রহ্মাটাই হচ্ছে কি মেন কম্পিউটার, যেটা বুঝতে পারলাম। মানে এখানে একটু সায়েন্সের সঙ্গে তুলে দিয়েছে। বলছে ইউনিটি মানে কি একত্রতা, ইন কমপ্লেক্সিটি মানে জটিলতার মধ্যে একত্রতা, কমপ্লেক্সিটি মানে কি জটিলতা, তাহলে জটিলতার মধ্যে ইউনিটি মানে একত্রতা। তার মানে এই যে পৃথিবীটা তৈরি হয়েছে, এত মানুষ একসঙ্গে বাস করছে, সব প্রচুর জটিল, এবং এই সবটাই কি জড়িত হচ্ছে একটাই
পাওয়ারের সঙ্গে সেই পাওয়ারটাই হচ্ছে কি তাহলে এখানে ব্রহ্মা। ঠিক আছে, বলছে অনেক জটিলতার মধ্যেই একত্রতা আছে, জাস্ট সো ঠিক তেমনই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট, এবং কেন এটার উচিত, শুড মানে উচিত, ডিফারেন্ট হওয়া উইথ ব্রহ্মা, বলছে এটার কেন ব্রহ্মা থেকে আলাদা হওয়া উচিত। ইট ইজ ব্রহ্মা, এটাই হচ্ছে ব্রহ্মা। ইট ইজ দ্য ওয়ান, এটাই হচ্ছে একমাত্র। মানে এখানে ওয়ান যেটা বলেছে কি না, এটা ভগবানকে বোঝাচ্ছে। তাহলে দেখো প্রথমে কি বলছে যে একটা শক্তি আছে যেটা কি কালী বা মাতৃসুলভ শক্তি, আর একটা শক্তি আছে যে সব কিছুর সৃষ্টি করেছে। ওই যে কি বলেছিলাম, একটা থিওরি বলেছিলাম না প্রথম ক্লাসে বলেছিলাম, দেখো কি ছিল ওটা, ফিলোসফি, অদ্বিতীয় যে ব্রহ্মর ফিলোসফি যেটা। ঠিক আছে, এখানে কি বলছে যে ব্রহ্মই একমাত্র ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই। কিন্তু এখানে কি বলছে যে একটা কালী যেটা ফেমিনিন শক্তি বা নারী সুলভ শক্তি আছে, আর একটা অদ্বিতীয় শক্তি ব্রহ্ম আছে। আমি কালীকে তো পছন্দ করি, তার পাশাপাশি ব্রহ্মকেও বিশ্বাস করি। এটা কে বলছে? স্বামীজি বলছে। এবার কি বলছে যে কেন এই দুটো আলাদা হবে? এমনই তো হতে পারে যে এই দুটাই কি একই জিনিস, এই দুটা কোনো আলাদা না, এই দুটাই কি একই। কে বলছে? স্বামীজি বলছে। ঠিক আছে, বুঝতে পেরেছি কি পারিনি? এবার তারপরে দেখো বলছে অনেক জটিলতা আছে, কিন্তু তার মধ্যেও কি আছে? ব্রহ্মাই হচ্ছে সেই। ইট ইজ ব্রহ্মা, সেই হচ্ছে ব্রহ্মা। ইট ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে সেই ওয়ান, মানে সেই একটাই, যে কম্পিউটারটা বললাম যে মেন কম্পিউটার যেটা, যার সঙ্গে সব চেতনা জড়িত আছে, যে আধ্যাত্মিক চেতনা যেটা, সেই হচ্ছে সেই একজন। অ্যান্ড ইয়েট, তা সত্ত্বেও, এবং তা সত্ত্বেও, ইট ইজ দ্য গডস, মানে দেখো এখানে গড বলেনি কিন্তু, অনেকগুলো ভগবান বলেছে, গডস প্লুরাল টু। এবং তা সত্ত্বেও, মানে যেটা একটাই আছে, মানে সব মিলিয়ে একটাই ভগবান ব্রহ্ম, কিন্তু তা সত্ত্বেও কি সেই হচ্ছে অনেকগুলো ভগবান। তাহলে যে অনেকগুলো ভগবান, সেই আবার একটাই ভগবান যেটা কি ব্রহ্ম। আর যেই ব্রহ্ম সেই আবার কি কালিমা। বুঝতে পারলাম? এই জিনিসটা কে বলছে? স্বামীজি। প্রচুর গভীর মিনিং, তাই না? এবার দেখো সিমিলারলি, ঠিক একইভাবে, সিমিলারলি মানে কি একইভাবে, হি হ্যাড রিটার্ন ফ্রম পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, সে কি করেছিল? সে ফিরে এসেছিল। রিটার্ন মানে ফিরে আসা, কি থেকে? পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা থেকে। তাহলে সে তীর্থযাত্রা থেকে ফিরে এসেছিল। এবার তীর্থযাত্রা কোথায়কার তীর্থযাত্রা? কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরে এসেছিল। বলতে বলতে কি বলছিল? আবার বলতে লাগলো, দিস গডস, এই সমস্ত যে ভগবানগুলো আছে, আর নট মেরেলি, মেরেলি মানে কি শুধু, সিম্বল বা কি বলবো চিহ্ন, এই সমস্ত যে ভগবানগুলো আছে এগুলো শুধু কোনো চিহ্ন নয়। তাহলে এখানে দেখ বলছে কি যে ব্রহ্ম যেটা, সেই ক্ষেত্রে অনেকগুলো ঈশ্বরের প্রতীক। তখন যখন সে কাশ্মীরে তীর্থযাত্রা করে ফিরে আসলো স্বামীজি, তখন সে এটাও বলছে যে যে এই সমস্ত যে ভগবানগুলো আছে, এরা শুধু কিন্তু সিম্বল নয়, এরা শুধু কিন্তু কোনো প্রতীক নয়, দে আর দ্য ফর্মস, তারাই হচ্ছে কি একটা ফর্মস, মানে কি আকৃতি, আকৃতি মানে কি চেহারা, তারা হচ্ছে সেই আকৃতি, দ্যাট যেটিকে দ্য ভক্তাস, মানে কি ভক্তগুলো, ভক্তগুলো, তা যা যেটা ভক্তগুলো হ্যাভ সিন, যেটা ভক্তগুলো দেখেছে। তাহলে এখানে যে ভগবানের কথা বলা হচ্ছে, অনেকগুলো ভগবান, সে কিন্তু কোনো সিম্বল নয়, সে হচ্ছে ওদের একটা চেহারা আছে, তাদের একটা আকৃতি আছে। তাহলে আমরা যেটা জানি যে যেটা অদ্বৈত বেদান্ত বা অদ্বৈত বেদান্ত যেটা, এই বেদান্ততে কি বলা হচ্ছে যে ব্রহ্মই হচ্ছে এক। ঠিক আছে, এবার আর একটা জিনিস কি বলা হচ্ছে যে ব্রহ্মের কোনো চেহারা নাই, ব্রহ্মের কোনো আকৃতি নাই। ঠিক আছে, কিন্তু আবার কি বলছে, সেই হচ্ছে অনেকগুলো ভগবান। ঠিক আছে, এবার এই যে ভগবানগুলো, এরা কিন্তু কোনো শুধু সিম্বল নয়, এদের একটা নির্দিষ্ট কি আছে? চেহারা আছে। এবার এই চেহারাটা কি? যেটা ভক্তরা দেখতে পায়। সবাই দেখতে পায় না, শুধু দেখতে পায় কারা? ভক্তরা। বুঝতে পারলাম? অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, এবং এটা কি শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে বলা হয়, দ্যাট হি উড সামটাইমস স্পিক, সে কখনো কখনো কি করে? সামটাইমস মানে কখনো কখনো, স্পিক কথা বলে, কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে বেরিয়ে এসে। এবার এখানে সমাধি কি? সমাধি একটু আগে মানে প্রথম ক্লাসে বলেছিলাম, সমাধি মানে কি মেডিটেশন, যেটাতে সবাই পৌঁছাতে পারে না, যেটা স্বামীজি ছোটোবেলায় খেলার ছলে পৌঁছে গেছিলো,
সেই সমাধি থেকে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে বলা হয় যে সে কখনো কখনো কথা বলে যখন সে সমাধি থেকে বেরিয়ে আসে। আর কি বলছে, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস অফ দ্যাট সোল, সেই আত্মার যে অতীতের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাতে, দ্যাট ডুয়েল যেটা বাস করে, উইথ হিম তার মধ্যে। তাহলে কি এবং শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে এটা বলা হয় যে সে কখনো কখনো সমাধি থেকে যখন বেরিয়ে আসে তখন সে কথা বলে। কিসের সম্বন্ধে কথা বলে? তার যে অতীতের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে, এবং সেই আত্মার সম্বন্ধে কথা বলে যে আত্মা তার নিজের মধ্যেই ডুয়েল মানে বাস করে। বুঝতে পারলাম? তার মানে কি, তার নিজের মধ্যে যে আত্মাটা আছে সমাধি থেকে বেরিয়ে সে সেই আত্মার সঙ্গেও কথা বলতে পারে। বুঝতে পারলাম? এটা কার কথা বলছে? স্বামীজি বলছে রামকৃষ্ণর কথা। আবার দেখো ইনভার্টার কমা শুরু, হি হু কেম অ্যাজ রামা, সে যে এসেছিল কি রাম হিসাবে, অ্যাজ কৃষ্ণা বা কৃষ্ণা হিসাবে, অ্যাজ জিজাস বা যীশু খ্রিস্ট হিসাবে, কি করে? ডুয়েলস হেয়ার, বলছে এখানেই কি করে? বাস করে। তার মানে এখানে কি বলছে যে রামকৃষ্ণর মধ্যেই কি হচ্ছে, যে রামের অবতার, যে কৃষ্ণর অবতার বা যে যীশু খ্রিস্টর অবতার, এখানেই সে আছে, এখানেই বাস করে। তার মানে কি বলছে যে রামকৃষ্ণর মধ্যেই তাহলে এই তিনটাই ভগবানের অস্তিত্ব আছে। অ্যান্ড দেন, এবং তারপরে উড অ্যাড প্লেফুলি, এবং তার সঙ্গে অ্যাড করে মানে আরও বলে আনন্দের সহকারে বা ইয়ার্কি করতে গিয়ে বলে, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার যে মুখ্য, চিফ মানে মুখ্য, ডিসাইপল শিষ্যর দিকে, টার্নিং মানে ঘুরে, তার মুখ্য যে শিষ্য আছে তার দিকে ঘুরে সে আরও খেলার ছলে বলে, বাট নট ইন ইয়োর বেদান্তা সেন্স নরেন, কিন্তু তোমার যে বেদান্তের যে জ্ঞান আছে, সেন্স মানে জ্ঞান আছে, সেটা নয়। মানে বলছে সে বলে, কি বলে মানে এখানে বলছে স্বামীজির একটা মানে অতীতের কথা। স্বামীজি মার্গারেটকে বলছে যে, স্বামীজি কি বলছে তার গুরুর সম্বন্ধে বলছে যে সে যখন তখন কি হয়, সমাধি থেকে বেরিয়ে আসে, এবং সে বলে সে যে রাম, যে কৃষ্ণ আর যে যিশু, সে এখানেই বাস করে মানে নিজের মধ্যে বাস করে। এবং তারপরে আবার স্বামীজির দিকে ঘুরে, আর স্বামীজির দিকে ঘুরে কি বলে যে কিন্তু সেই মতে নয় যেই মতে তুমি বেদান্তকে দেখেছো, মানে বেদান্তের যে দর্শনটা তুমি মনে করো সেই দিক থেকে নয়, এটা অন্য দিক থেকে। তার মানে কি, স্বামীজি বলছে ওই জিনিসগুলো তখন কিন্তু স্বামীজির বোঝার ক্ষমতা ছিল না, তাই না? এবার কথা হচ্ছে তাহলে এখানে তার যে মুখ্য শিষ্য কে ছিল, তাহলে স্বামীজি ছিল তার মুখ্য শিষ্য। এবার নরেনটা কে? তাহলে নরেনটা হচ্ছে, আমরা জানি ছোটবেলায় পড়েছি যে স্বামী বিবেকানন্দের যে ছোটবেলার নাম সেটা হচ্ছে কি নরেন। তাহলে এখানে রামকৃষ্ণ স্বামীজিকে নরেন বলে ডাকতো, আর রামকৃষ্ণর যে মুখ্য শিষ্য ছিল, যে সবচেয়ে পছন্দের শিষ্য ছিল, সেটা তাহলে কে ছিল? স্বামীজি ছিল। তাহলে আজকে এতটাই থাক, এর পরে ভিডিওতে আমরা এটাকে পুরোটা শেষ করে দেবো, ঠিক আছে? আর এই পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও, মানে যেটা আমি লিখাচ্ছি, যা বলছি, তার জন্য আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যার লিঙ্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই ভিডিওরই ডেসক্রিপশানে। আর তাছাড়া যে পিন কমেন্ট আছে কি না, কমেন্টে যাও, সেখানেও তুমি এই মানে এই যে যেটা বোর্ডে আমি লিখছি এই বোর্ডের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? সেই জন্য এটা ডাউনলোড করার জন্য আমার ওই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, যার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশানে আছে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর যারা 11-12 পড়ে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, মাধ্যমিকে যারা পড়ে তাদের সঙ্গেও শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই, টাটা।